রিকশায় বসে একটু পর পর ঘড়ির দিকে তাকাচ্ছে ঋষিতা। ওর বাসা থেকে হসপিটালের দূরত্ব গাড়িতে মাত্র ১৫ মিনিট। রিকশায় না হয় তার থেকে একটু বেশি সময় লাগবে। ১ ঘণ্টা যাবত বসে আছে রিকশায়, কিন্তু এখনও হসপিটালের কাছাকাছিই যেতে পারেনি। শহরের এই বিরক্তিকর যানজট দিন দিন খুব অসহ্যকর মনে হচ্ছে ঋষিতার কাছে। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় সবকিছু ছেড়ে গ্রামের দিকে গিয়ে থাকতে। আরও কিছুক্ষণ বসে থেকে ঋষিতা রিকশা থেকে নেমে গেল। মামা নিন আপনার ভাড়া। মাঝ পথে নাইমে গেলে ১০০ টাকা দেওয়ান লাগব। মানে কি, আপনার যা ভাড়া তার থেকে তো বেশি দিলাম। রাস্তার অবস্থা দেখছেন, এখন আপনি রিক্সা সাইডে দেয়া গেলে আমার তো লাভের লাভ কিছুই হইব না। প্রচণ্ড মেজাজ খারাপ নিয়ে ১০০ টাকার একটা নোট বের করে দিয়ে হাঁটতে শুরু করল দিশিতা। আজকের দিনটা শুরুই হয়েছে একটার পর একটা খারাপ সংবাদ দিয়ে। সকালবেলা উঠেই জানতে পারল কাজের মেয়েটা কয়েক হাজার টাকা আর ওর শাশুড়ি সৌদি থেকে আনা জায়নামাজ নিয়ে পালিয়ে গেছে। বাড়িতে দুটো গাড়ি, দুটোই কয়েকদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। অথচ সে কথা একবার কেউ ওকে জানায়ও নি। ঋষিতার স্বামী তাহমিদ বিজনেস ট্রিপে দেশের বাইরে গেছে। তাই একা হাতে বাচ্চা, সংসার, চাকরি সব কিছু সামলাতে হিমশিম খাচ্ছে। তাও ভালো, ওর শাশুড়ি অন্য শাশুড়িদের মতো নয়, কোনো কিছুতে তার কোনো অভিযোগ নেই। না হলে যে কি হতো। হসপিটালের সামনে এসে হঠাৎই মনে পড়ল ঋষিতার যে আজ না খেয়েই বেরিয়েছে। ওষুধগুলো খাবার যেন হলেও কিছু খাবার দরকার। রোজ রোজ ওষুধ খেতে একদম ভালো লাগে না ঋষিতার। তাই ও ভেবে রেখেছে এবার তাহমিদ আসলে বলবে যে এই ওষুধগুলো আর খাবে না। পৃথিবীর কোনো ওষুধই ওর অসুখটাকে ঠিক করতে পারবে না। কেএফসিতে বার্গার আর কোল্ড কফি অর্ডার করে অপেক্ষা করছিল, তখনই শুনতে পেল যে কেউ একজন ওর নাম ধরে ডাকছে। কণ্ঠস্বরটা বেশ পরিচিত মনে হলো ওর কাছে। পিছনে তাকিয়ে এক পলক দেখেই মুহূর্তের মধ্যে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। শুধু কণ্ঠস্বর নয়, মানুষটাও যে ওর পরিচিত। পরিচিত থেকেও বেশি কিছু ছিল একসময়। ঋষিতা অস্পষ্ট গলায় বলল, প্রণব। প্রণব হাসতে হাসতে এসে ঋষিতার সামনে এসে বসল। ও মাই গড, ঋষিতা তুমি! আমি ভাবিনি যে তোমার সাথে দেখা হবে। ভালো আছে তো? ঋষিতা মাথা নাড়ল। কিছু সময়ে দুজনেই চুপচাপ বসে থাকল। ঋষিতা কোনো কথা বলছে না দেখে প্রণব আবারও জিজ্ঞেস করল, আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? ঋষিতা কঠিন গলায় উত্তর দিল, না। প্রণবের মনটা খারাপ হয়ে গেল। আজ এতগুলো বছর পর দুজনের দেখা হলো, অথচ ঋষিতা একটু সৌজন্যতা দেখানোর প্রয়োজন করল না। ঋষিতার খাবার এসে যাওয়ায় ও খেতে শুরু করল। এর মধ্যে একবারের জন্যেও প্রণবের দিকে তাকালও না। প্রণব আবারও জিজ্ঞেস করল, এখন কি করছ? ঋষিতা ভ্রু কুচকে প্রণবের দিকে এক পলক তাকিয়ে বলল, কি করছি দেখছ না, খাচ্ছি তো। প্রণব থতমত খেয়ে বলল, না মানে আমি জিজ্ঞেস করছি যে চাকরি করছো না সংসার করছ? ঋষিতা খাওয়া বন্ধ করে প্রণবের দিকে ঠান্ডা গলায় বলল, কোন সংবিধানে আছে যে চাকরি আর সংসার একসাথে করা যাবে না? প্রণব ওর থেকে ঠান্ডা গলায় বলল, এত বছর দেখাটা তো হুট করে হয়ে গেল, একটু নর্মাল আচরণ আমি আশা করতে পারি না? ঋষিতা কিছু না বলে কফি খাওয়ায় মন দিল। প্রণবের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করল, দেশে থাকা হয় না? প্রণব মুখে হাসি রেখা টেনে বলল, না, আমি এখন ইটালি থাকছি, সেখানেই বিজনেস আছে। টিস্যু পেপার দিয়ে মুখ মুছতে মুছতে ঋষিতা জিজ্ঞেস করল, মিম কেমন আছে? প্রণব অপরাধী ভঙ্গিতে বলল, মিমের সাথে আমার বিয়েটা হয়নি ঋষিতা। ও, আমি তো শুনেছিলাম মিম স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে পড়ছিল, আর বাবার তো টাকাও ছিল ওর। তুমি নিজের কথা বলো ঋষিতা, তুমি কিন্তু অনেক বদলে গেছো। অবশ্য বদলানোর কথাই, কারণ সময় তো আর থেমে নেই। আগের মতনই সুন্দর আছো, তবে অনেক রোগা হয়ে গেছো। ঋষিতা হেসে বলল, 70% বিবাহিত পুরুষের অন্যের বউকে ভীষণ সুন্দর লাগে। প্রণব হতবম্ব হয়ে তাকিয়ে রইল। ঋষিতা যখন বেল পে করতে যাবে, তখন প্রণব বলল, আমি দিয়ে দিচ্ছি। ঋষিতা ক্ষিপ্ত হয়ে বলল, তুমি কেন দেবে? আমাকে কি তোমার ভিখারি মনে হচ্ছে? পরিস্থিতি বিগড়ে যাচ্ছে দেখে প্রণব বাইরে এসে দাঁড়ালো। ঋষিতা বেরোতেই প্রণব বলল, এরকম অশোভন আচরণ কি না করলেই হতো না? হ্যাঁ, মানছি আমরা একসময় রিলেশনশিপে ছিলাম, কিন্তু তার আগে তো আমরা বন্ধু ছিলাম। তুমি কখনো আমার বন্ধু ছিলে না, আর এখন আমাকে দেখে তোমার হরমোনে যে সুরসুরি হচ্ছে সেটা কি আমি বুঝতে পারছি না ভেবেছ? কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না ঋষিতা। ঋষিতার যাওয়ার পরে একরাশ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে প্রণব। এই কি সেই মেয়ে যাকে কলেজে প্রথম দিন দেখে সারা রাত ঘুমোতে পারেনিও? এত বদলে গেছে? সময় মানুষকে এত বদলে দেয়। ২. আয়ু ওকে ঋষিতা? হ্যাঁ স্যার, আমি একদম ঠিক আছে। তাহলে ছুটি কেন নিয়েছ?
আসলে আমার বাবুটাও অসুস্থ তো তাই। কি হয়েছিল? একটু ঠান্ডা জ্বর। ডক্টর কামাল হোসেন চোখের চশমা খুলে ঋষিতার দিকে তাকিয়ে বলল, তোমার কথায় কোনো স্ট্রং লজিক খুঁজে পাচ্ছি না। আমি যে ঋষিতাকে চিনি সে ছিল বাংলাদেশের সব মেডিকেল কলেজের স্টুডেন্টসদের অনুপ্রেরণা, যে প্রত্যন্ত অঞ্চলের মেয়ে হয়েও সবাইকে দেখিয়ে দিয়েছিল ব্যাচে প্রথম হয়, যে দেশের কয়েকটি জেলায় একা একা থেকে চাকরি করেছে। সেই ঋষিতা কিনা ছেলে অসুস্থের জন্য 2 মাস ছুটি নিয়েছে। এই ঋষিতাকে আমার বড্ড অচেনা লাগছে। শোনো ঋষিতা, জীবন কিন্তু খুব বড় নয়, আবার খুব ছোটও নয়। তাই জীবনটাকে হেলাফেলা না করে জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগাও। আমি চাই তুমি আবার সেই আগের ঋষিতা হয়ে যাও, যে ঋষিতাকে দেখলে মেয়েরা স্বপ্ন পূরণের শক্তি পায়। ঋষিতা বিড়বিড় করে বলল, তখন তো একজন সঙ্গে ছিল। ঋষিতা, তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি। তোমার হাজব্যান্ড ফিরলে আমার সাথে দেখা করতে বলবে। আচ্ছা। আমার কেন যেন মনে হচ্ছে তোমার রোগটা শরীরের নয়, তোমার রোগটা মনের। পৃথিবীর কোনো ডাক্তার বা ওষুধ আমার রোগ ভালো করতে পারবে না। তুমি নিজে কি চাও তোমার অসুখ সেরে যাক? ঋষিতা সে কথার জবাব দিল না। বাইরে বেরিয়ে আবারও প্রণবকে দেখতে পেল ঋষিতা। প্রচণ্ড মেজাজ খারাপ হলো। সকালে এতগুলো কথা শুনিয়ে আসলো, তারপরেও পিছু ছাড়ছে না। পার্সোনালিটি বলতে কি কিছু নেই? ঋষিতাকে দেখেই প্রণব জিজ্ঞেস করল, এখানে কেন এসেছিলে ঋষিতা? এখানে মানুষ কেন আসে? এখানে একদল মানুষ আসে পেশেন্ট হয়ে, আর একদল মানুষ আসে পেশেন্টের সাথে। আরও একদল মানুষ আছে যারা চিকিৎসা করতে আসে। আমি সেই দলের। ঋষিতা হাঁটা শুরু করলে প্রণব এসে আওয়াক গলায় বলল, তুমি সেকেন্ড টাইম মেডিকেল কলেজে চান্স পেয়েছিলে, আমাকে কেন জানাওনি? তুমি কে? হু আর ইউ? কেন জানাবো? আমি মেডিকেলে চান্স পেয়েছি শুনলে তোমার বাবা মা বরণ করে আমার ঘরে উঠাবে আর আমি নাচতে নাচতে চলে যাব সেটা ভেবেছিলে? প্রণব কিছু বলল না। ডাক্তার মেয়ে বিয়ে করার খুব শখ না? নিজের কি যোগ্যতা যে ডাক্তার বিয়ে করতে চাও? সেই জন্যে বলিনি আমি, শুধু এটা বলতে চেয়েছি আমাকে মানুষ হিসেবে জানাতে। ঋষিতা বিড়বিড় করে বলল, মানুষের মতো দেখতে হলেই কি আর মানুষ হওয়া যায়? শোনো প্রণাম, আমি আর তোমার মুখ দেখতে চাই না, চাই না মানে চাই না। আর কখনো আমার পিছু করবে না, আর যদি করো তো আমার যে খারাপ কেউ হবে না। আর আমার স্বামীকে তো তুমি চেনো না। ঋষিদা আর এক মুহূর্ত দাঁড়ালো না। ঋষিদার যাওয়ার পরে প্রণবের মনে হলো, যা জানার জন্য ও সারা দিন দাঁড়িয়েছিল সেটা তো জানতে পারিনি। শুভ্র কথায়, ঋষিতার স্বামী কি শুভ্রই? ঋষিতার বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাড়ি ফিরে তাহমিদকে দেখেই ওর মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। তাহমিদ ঋষিতাকে দেখেই হেসে জিজ্ঞেস করল, তোমার ওই কাজের মেয়েটা নাকি টাকা নিয়ে পালিয়ে গেছে? হুম, আগেই বলেছিলাম যে ওকে এত মাথায় না তুলতে, এখন দেখলে তো। মানুষকে অবিশ্বাস করে ঠকার চেয়ে বিশ্বাস করে ঠকা ভালো। ছোট লোকগুলো এমনই হয় ঋষিতা, ওদের তুমি যতই ভালোবাসো ওরা সেটা বুঝবে না। হাতের ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলে রেখে তাহমিদের সামনে বসে জিজ্ঞেস করল, ছোট লোকদের তুমি কেন এত ঘৃণা করো তাহমিদ? আমিও তো ছোট ঘর থেকে এসেছি, তবে কি আমার জন্যও তোমার মনে অনেক ঘৃণা? তাহমিদের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। হাসি হাসি ভাব মুখে এনে বলল, এসব কি বলছো তুমি? ওই মেয়েটার সাথে তুমি নিজের তুলনা করছো? ঋষিতা আর কথা বাড়াল না। ঘুমন্ত ছেলের মাথায় হাট বুলিয়ে দিতে লাগল। ছেলেটার জন্য ঋষিতার খুব মায়া লাগে। ওর শৈশব যেমন কষ্টে কেটেছে, ওর ছেলের শৈশবও তেমন কাটছে। মায়ের অসুস্থতার জন্য প্রায়ই মাকে ছাড়া থাকতে হয় ৩ বছরের সাহিলকে। ঋষিতা তো চেয়েছিল তাহমিদ আর সাহিলকে নিয়ে একটা সাধারণ জীবন, কিন্তু ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। ছেলের কাছ থেকে উঠে ঘরের বাইরে যখনই যাবে তখনই তাহমিদ বলে উঠল, রান্নার ঝামেলা করতে হবে না, আমি আর মা মিলে বিকেলে রান্নাটা করে নিয়েছি। স্বস্তির নিঃশ্বাস ফেলল ঋষিতা। রান্নার মতো কঠিন কাজ পৃথিবীতে হয়তো আর নেই, অথচ যুগ যুগ ধরে মহিলারা এই রান্নাঘর সামলে গেছে। তুমি আজ কোথায় গিয়েছিলে? তাহমিদের কথাই ধ্যান ভাঙল ঋষিতার। ও হ্যাঁ, আজ ডক্টর কামাল হোসেনের কাছে গিয়েছিলাম। আতঙ্কিত হয়ে তাহামি জিজ্ঞেস করল, ঋষিতা তুমি কি আবার অসুস্থ হয়ে পড়েছিলে নাকি? কই আমাকে তো কিছুই জানাওনি। ঋষিতা হেসে বলল, আমার অসুখ তো আজ নতুন নয়, তবুও তুমি কেন আজও অভ্যস্ত হতে পারছ না তাহমিদ? তাহমিদ কিছু বলল না, তবে চোখে মুখে সেই আতঙ্কিত ভাব এখনও আছে। তাহমিদ নিজেকে কিছুটা সামলে নিয়ে জিজ্ঞেস করল, ডক্টর কি বলল? ঋষিতা নির্লিপ্তভাবে বলল, বলেছে আমার রোগটা শরীরের নয়, রোগটা মনের। ঋষিতা একদৃষ্টিতে তাকিয়ে তাহমিদকে দেখছে। তাহমিদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে এর মধ্যে। ঋষিতা মনে মনে বলল, আমি তোমাকে মাঝে মাঝে একদম বুঝতে পারি না তাহমিস, কেন এরকম হয়? ৪ তাহমিদ, আমার কিছু টুকিটাকি জিনিস কেনার দরকার, তাই ভাবছি একটু বেরোবো। বেশি দূর নয়, সামনের মিনামাজারে যাবো।
আমিও তোমার সাথে যাই, সাহিলকে সামলাতে তোমার কষ্ট হবে। ঋষিতা হেসে বলল, তুমি কিন্তু আমাকে নিয়ে একটু বেশি পজেসিভ। তাহমিদ হেসে বলল, একমাত্র বউ তুমি আমার, এইটুকু পজেসিভ না হলে কি চলে? ব্যাংকের কাজ শেষ করে সামনের মিনাবাজারে ঢুকল প্রণব। বাসায় গেস্ট আসবে, তাই কিছু মিষ্টি নেওয়ার দরকার। সুইট শপে ঢুকতে গিয়ে আবারও ঋষিতার সাথে দেখা হয়ে গেল। প্রণবকে দেখেই ঋষিতা একরকম চিৎকার করে বলল, তুমি আজও আমায় ফলো করছিলে? তোমাকে না আমি নিষেধ করলাম? প্রণবের মেজাজ আজ প্রচণ্ড রকম খারাপ হলো, তবুও ঠান্ডা গলায় বলল, এটা পাবলিক প্লেস, তোমার বাসার ড্রয়িং রুম নয় যে এত উঁচু গলায় কথা বলবে। কিছু বলার থাকলে সেটা অন্য কোথাও গিয়ে বলতে পারো। ঋষিতা তাহমিদের কাছে গিয়ে কিছু একটা বলে প্রণবকে সাথে নিয়েই একটা কফি শপে বসল। ঋষিতা কিছু বলতে যাবে, তার আগেই প্রণব বলল, কাল তুমি অনেক কিছু বলেছ, আজ আমাকে বলতে দাও। ঋষিতা কোনো কথা বলল না। আচ্ছা ঋষিতা, সত্যি করে বলো তো তোমার সমস্যা কোথায়? তুমি আবার কেন আমার কাছে ফিরে এসেছ? তোমার কাছে ফিরে এসেছি মানে? কাল তো কাকতালীয়ভাবে তোমার আমার দেখা হয়ে গেল। অনেকদিন পর পরিচিত মানুষের সঙ্গে দেখা হলে মানুষ যতটুকু সৌজন্যতা দেখায়, আমিও ঠিক সেই রকম দেখিয়েছি। কিন্তু তা বলে তুমি পাবলিক প্লেসে আমার সাথে জানাতাই ব্যবহার করেছ, সেটা কেন ঋষিতা? ঋষিতা কোনো উত্তর দিল না। হ্যাঁ, আমি মানছি অনেক বছর আগে আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, সেখানে আমার অনেক ভুল ছিল, এবং সেই ভুলগুলোকে শুধরে আমি আবারও সম্পর্কটাকে বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু যাই হোক, পুরনো কথা থাক। আমার দোষটা কোথায় বলো তো? আমার বাবা মা তোমাকে মানতে চায়নি, কিন্তু আমি তো তোমার পাশে ছিলাম। তুমি কেন দ্বিতীয়বার আমার জীবনে ফিরে এসেছিলে? সেটাই তোমার দোষ। প্রণব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার মনে হচ্ছে তুমি মেন্টালি সিক। ঋষিতা চিৎকার করে বলল, হ্যাঁ আমি পাগল, আর এই পাগল হওয়ার জন্য দায়ী তুমি, শুধুমাত্র তুমি। কারণ তুমি যদি দ্বিতীয়বার ফিরে না আসতে, তবে আমার জীবনটা কখনো এরকম হতো না। স্বামী সন্তান নিয়ে একটা সুন্দর জীবন হতো আমার। অনেকক্ষণ ধরে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলেও ঋষিতার শেষ কথাগুলো শুনে আর নিজেকে ঠিক রাখতে পারল না প্রণব। আমি দ্বিতীয়বার যেমন নিজের ইচ্ছায় এসেছিলাম, তেমনি তোমার ইচ্ছায় চলেও গিয়েছিলাম। আমি খুব চেষ্টা করেছিলাম সম্পর্ক রাখতে, আর তুমি কি বলেছিলে? আমার জন্য তোমার মনে কোনো জায়গা নেই। চোখ বন্ধ করলে তুমি আমায় দেখতে পাও না, দেখতে পাও শুভ্রকে। শুভ্র তোমার সব কিছু, ওকে ছাড়া তোমার অস্তিত্ব কল্পনা করতে পারো না। তাহলে আজ শুভ্র তোমার পাশে নেই কেন? শুভ্র তোমার স্বামী না হয়ে অন্য কেউ তোমার স্বামী হলো কেন? ঋষিতা কিচ্ছু বলতে পারছে না। উত্তেজনায় ঠোঁট কাঁপছে, হাত পা কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। অনেক কিছু বলার থাকলেও কোনো কথা গলা দিয়ে বেরোচ্ছে না। ঋষিতাকে খেয়াল না করে প্রণব আবারও বলল, আসলে তুমি কি জানো, তুমি দুমুখ সাপ। আমার কাছে যখন তুমি ছিলে, তখন তুমি বুঝতে পারোনি যে তুমি শুভ্রকে ভালোবাসো। কিন্তু আমাকে যখনই তোমার বিরক্ত লাগতে শুরু করল, তখন তুমি বুঝলে যে তোমার মনে আমার জায়গা নেই, সেখানে আছে শুভ্র। আবার হয়তো শুভ্রর কাছে যাওয়ার পর মনে হয়েছে শুভ্ররও জায়গা নেই তোমার মনে। আসলে তুমি নিজেই জানো না যে তোমার মনে আসলে কি চলছে। না হলে আমি ভেবেছিলাম এতদিন পর তোমার সাথে শুভ্রকে দেখব, কিন্তু না, সেখানে অন্য কেউ। নিশ্চয়ই শুভ্রর প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল, তাই ওকেও আমার মতো ছুঁড়ে ফেলে দিয়েছিলে। প্রণবের কথা শেষ হওয়ার আগে চেয়ার নিয়ে হুড়মুড় করে নিচে পড়ে গেল ঋষিতা। জ্ঞান হারানোর আগে মনে মনে বলল, তাহমিদ, তুমি কোথায়? হাসপাতালে অনেকক্ষণ ধরে ছোট্ট সাহিলকে নিয়ে বসে আছে প্রণব। বুঝতেই পারল না যে কি হচ্ছে। একবার সাহিলের দিকে তাকালো প্রণব। মুখটা দেখতে একদম ঋষিতার মতো। সাহিল এদিক ওদিক তাকিয়ে একটু পরপর মাকে খুঁজছে। ছেলেটার জন্য খুব মায়া হলো প্রণবের। সবকিছু সামলে প্রণবের কাছে এসে তাহমিদ বলল, আপনাকে অনেক ধন্যবাদ প্রণব। অনেক রাত হয়ে গেছে, আপনি ফিরে যান। প্রণব ইতস্তত করে জিজ্ঞেস করল, আপনার স্ত্রীর কি জ্ঞান ফিরেছে? না, জ্ঞান ফিরতে হয়তো দুদিন সময় লাগবে। প্রণব জিজ্ঞাসু দৃষ্টিতে তাহমিদের দিকে তাকিয়ে থাকলে তাহমিদ বলল, আমার স্ত্রীর খুব খারাপ একটা অসুখ আছে। মাঝে মাঝে ২-৩ দিন অজ্ঞান থাকে, আর যখন জ্ঞান ফেরে তখন কয়েকদিন আশেপাশের কোনো কিছু চিনতে পারে না, এমনকি আমাকে বা আমার ছেলেকেও নয়। প্রণব হতভম্ব হয়ে তাকিয়ে রইল তাহমিদের দিকে। এবার সুস্থ হতে ঋষিতার একটু কম সময় লাগল। যে কয়েকদিন ঋষিতা অসুস্থ ছিল, সে কয়েকদিন তাহমিদ এক মুহূর্তের জন্যেও ঘরের বাইরে যায়নি। ডক্টর কামাল হোসেনের জোড়াজড়িতে শেষমেশ ঋষিতাকে সাইকিয়াট্রিস্ট দেখানোর জন্যে রাজি হল তাহমিদ। সাইকিয়াট্রিস্টের নাম ফারজানা মাহবুব। সে ইন্ডিয়া থাকে। ১ মাসের জন্যে বাংলাদেশে এসেছে। তাই এই সময়ে ঋষিতার ব্যাপারটা দেখার জন্যে ডক্টর কামাল রিকোয়েস্ট করেছেন। তাহমিদ ঋষিতাকে ফারজানা মাহবুবের কথা একবার বলার পরই রাজি হয়ে গেল।
ও ভেবেছিল ঋষিতা হয়তো রাজি হবে না, কিন্তু ঋষিতা অনায়াসে রাজি হয়ে গেল। এক বুক আশা নিয়ে ফারজানা মাহবুবের কাছে যাচ্ছে। ওর বিশ্বাস এবার ঋষিতা সত্যি সুস্থ হয়ে যাবে। ফারজানা মাহবুবের বাসার ড্রয়িং রুমে বসে আছে ঋষিতা আর তাহমিদ। ঋষিতার রুম তাকে ভালো করে দেখছে। পুরো রুম বিভিন্ন রকম পেইন্টিং দিয়ে সাজানো। ঋষিতার মনে হল এই মহিলা অনেক সংসারী। আপনাদেরকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। তাহমিদ ফারজানা মাহবুবের কথায় মুখে হাসি হাসি ভাব এনে বলল, না না, ঠিক আছে, আমরা এসেছি, বেশিক্ষণ হয়নি। ঋষিতা ভালো করে ফারজানা মাহবুবের আপদামস্তক দেখতে লাগল। মহিলা খুব একটা রূপবতী নয়, তবে চেহারায় একটা স্নিগ্ধ ভাব আছে, যে কারণে দেখতে ভালো লাগছে। তবে মহিলা অনেক পরিপাটি। সাধারণ অরেঞ্জ কালারের সিল্কের শাড়ি, চুলগুলো হাত খোপা করে বাঁধা, আর চোখে একটু কাজল। এইটুকু দিয়েই বেশ অপূর্ব লাগছে। যদি কিছু মনে না করেন তবে আমি কি যেতে পারি? আমার একটু এমার্জেন্সি কার্ড ছিল। ফারজানা তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকিয়ে দেখল, পরক্ষণেই আবার হেসে বলল, হ্যাঁ শিওর, আমরা দুজন মহিলা গল্প করব, তার মধ্যে আপনি থেকে কি করবেন? ধন্যবাদ, আসলে অনেকদিন অফিসে যাওয়া হয় না তো, ওদিকটাও তো সামলানো দরকার। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, আপনি যেতে পারেন মিস্টার তাহমিদ। তাহমিদ চলে যাওয়ার পর ফারজানা ঋষিতার মুখোমুখি বসে জিজ্ঞেস করল, আমাকে কেমন দেখলেন মিসেস ঋষিতা? হঠাৎ ফারজানার করা এমন প্রশ্নে ঋষিতা অপ্রস্তুত হয়ে গেল। ফারজানা সেটা বুঝতে পেরে বলল, আপনি আমাকে অনেকক্ষণ ধরেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন, তাই জিজ্ঞেস করলাম। আপনাকে বিভ্রান্ত করার জন্যে কিন্তু বলিনি। ঋষিতা হেসে বলল, আপনাকে খুব স্নিগ্ধ লাগছে, তাই দেখতে ভালো লাগছে। ধন্যবাদ, তবে আপনি যদি আমাকে স্নিগ্ধ লাগছে না বলে সুন্দর লাগছে বলতেন, সেটা আমি বিশ্বাস করতাম না। কেন? কারণ আমি দেখতে আহামরি কিছুই না, তাই কেউ যখন বলে তোমাকে সুন্দর লাগছে, তার মানে হচ্ছে সেই স্পষ্ট আমাকে মনে করিয়ে দিচ্ছে আমি কুৎসিত। বাহ, আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। সব সাইকিয়াট্রিস্টরাই কি এরকমভাবে কথা বলে? ফারজানা হেসে প্রসঙ্গটা এড়িয়ে জিজ্ঞেস করল, কি খাবেন, চা না কফি? শুধু ঠান্ডা পানি। ফারজানা ঠান্ডা পানি নিয়ে এসে টেবিলে রাখতে রাখতে বলল, ঋষিতা, আজ ডক্টর হিসেবে নয়, আমরা দুজন নারী হিসেবে গল্প করব। দুজন দুজনের জীবনের গল্পগুলো বলবো ও শুনব। ঋষিতা হেসে বলল, আপনি কি আপনার সব পেশেন্টদের ঠিক এই কথা বলেন? না, ডক্টর ঋষিতা নামটা শোনার পর আপনার ব্যাপারে একটু খোঁজ নিয়েছিলাম। সেখান থেকেই জানতে পারলাম যে সাধারণ ঋষিতা থেকে ডক্টর ঋষিতা হয়ে ওঠার একটা লম্বা গল্প আছে। আমার খুব ইচ্ছে হচ্ছিল গল্পটা আপনার মুখ থেকে শুনতে। শুধু কি সে কারণে, নাকি ট্রিটমেন্টের জন্যেও? কোনো ভনিতা না করে ফারজানা বলল, হ্যাঁ, সেজন্যেও দরকার। একদম শুরু থেকে এই পর্যন্ত সবকিছু জানতে চাই, তাহলে চিকিৎসা করতে সুবিধা হবে। ঋষিতা বলল, আমি সব বলবো, কিন্তু একটা শর্তে, আপনাকেও আপনার গল্পটা বলতে হবে, কারণ আপনাকে প্রথম দেখেই আমার ভীষণ ভালো লেগেছে। ফারজানা হেসে সম্মতি জানাল। আমার বাবার বাড়ি ফরিদপুর, আর মায়ের বাড়ি কলকাতার বর্ধমানে। আমার মা ছিল আমার নানার একমাত্র মেয়ে। নানা মারা যাওয়ার পর মা কিছুতেই আর এদেশে এসে থাকতে রাজি হল না, তাই বাধ্য হয়ে বাবাকেও সেখানে থাকতে হল। নানার ব্যবসার হাল ধরল বাবা। ও, আমার বাবার নামটাই তো বলা হলো না। আমার বাবার নাম মাহবুব ইসলাম। তার 2 মেয়ে, বড় মেয়ে ফারহানা মাহবুব আর ছোট মেয়ে ফারজানা মাহবুব। আমরা দুজনেই বাবার আদরের। ঠিক কতটা আদরের সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। সব রকম স্বাধীনতা আমাদের দিয়েছেন, আর আমরা সেই স্বাধীনতার অপব্যবহার করেছি। একবার আমার আপা এসে বাবাকে বলল সে একটা ছেলেকে ভালোবাসে। তখন আপা 7-এ পড়ত, আর ছেলেটা 9-এ। মা শুনে প্রথমে রাগারাজি করলেও বাবা ছিল একদম শান্ত। সে সবটা মেনে নিল, আর আপাকে শর্ত দিল, প্রেম করো আর যাই করো, পড়াশোনাটা ঠিকঠাক করতে হবে। এমনকি আপার ঘুরতে যাওয়ার টাকাও বাবা দিত। মাধ্যমিক পরীক্ষার মধ্যে আপা একটা ছেলের সাথে পালিয়ে গেল। যে ছেলেটার সাথে পালিয়ে গেল সেই ছেলেটা পেশায় ছিল কাঠমিস্ত্রি। আমাদের বাড়ির বাথরুমের দরজা লাগানোর কাজে এসেছিল। বাবা ব্যাকুল হয়ে গেলেন আপার পরীক্ষার জন্যে।
তাই ওই ছেলেটার বাড়িতে গিয়ে ওর বাবা মায়ের হাতে পায়ে ধরেছিলেন আপাকে পরীক্ষা দেয়ানোর জন্যে। তারা রাজি তো হলই না, উল্টো বাবার নামে কেস করল। পুলিশ বাবাকে ধরে নিয়ে গেল। এইটুকু বলে থেমে গেল ফারজানা। ঋষিতা পানির গ্লাসটা এগিয়ে দিল। এক চুমুক পানি খেয়ে ফারজানা আবারও বলা শুরু করল। বাবাকে পুলিশ নিয়ে গেলে মা আমাকে নিয়ে সেখানে যায়। আপাও এসেছিল। আপাকে দেখে মা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আপা এসে বলল, এই লোকটাকে ছাড়বেন না, এই লোকটা জানো আর ভালো মানুষের মুখোশ পরে থাকে, দেখুন আমাকে মেরে কি করেছে। সেটা বলেই আপা পিঠের কাপড় সরিয়ে দেখাল। আমার মা তখন হত বিস্ময়ে কান্না ভুলে আপার দিকে তাকিয়ে থাকল, আর আমি বাবার দিকে। আমার চোখে চোখ পড়তে বাবা চোখ নামিয়ে নিল লজ্জায়। কিছু সময় চুপ করে থেকে ফারজানা আবারও বলা শুরু করল, বাবাকে নিয়ে বাড়ি ফেরার পর আমাদের জীবন যেন দুর্বিষহ হয়ে উঠল। সবাই বলতে লাগল, লোকটাকে ভেজা বিড়াল মনে হয়, কিন্তু ভিতরে এত বড় শয়তান। ভাগ্যিস বড়টা পালিয়ে গিয়ে বেঁচে ছিল। আমি ছিলাম শক্ত ধাতুতে তৈরি, তাই খুব একটা কাঁদতে পারতাম না, কিন্তু আমার ভীষণ কষ্ট হতো। একদিন রাতে বাবা এসে আমাকে বলল, ছোটন, আমরা যদি দিল্লি গিয়ে থাকি তবে কি তোর সমস্যা হবে? আমি বলেছিলাম, না বাবা, আমিও এখান থেকে চলে যেতে চাই। সেদিন প্রথম বাবার চোখে হেরে যাওয়া দেখেছিলাম আমি। আমরা সব কিছু বিক্রি করে দিয়ে দিল্লি গিয়ে আবারও নতুন করে শুরু করলাম। সেখানে বাবা সবাইকে বলেছিল আমি তার একমাত্র মেয়ে। দিল্লি গিয়ে আমরা আপাকে একদম ভুলে গেলাম, কখনো আপার কোনো খবর নেইনি। এরপর কেটেছে অনেক বছর। আমি তখন সাইকোলজিতে চুটিয়ে পড়াশোনা করছি। একদিন বন্ধুদের সাথে কলকাতা ঘুরতে গেলাম। যাদবপুর ইউনিভার্সিটিতে আমার এক দুসম্পর্কের মামাতো বোন পড়ত, সেখানে দেখা করতে গিয়েছিলাম। ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আমি যখন সামনের দিকে এগিয়ে গেলাম, তখন একটা বাচ্চা ছেলে আমার হাত থেকে ব্যাগ নিয়ে পালালো। আমার কি হলো জানি না, আমি গাড়িতে উঠলাম। গাড়িতে বসে দুজন টুকটাকি আলাপ করলাম নিজেদেরতে নিয়ে। ভদ্রলোকের নাম ছিল ফয়সাল আরিফিন, স্কটল্যান্ড থাকে, ইন্ডিয়া ঘুরতে এসেছে। আমাকে হোটেলে নামিয়ে দিয়ে যাওয়ার সময় নিজের ফোন নাম্বার আমাকে দিয়ে বলল, তুমি যদি আমাকে ফোন করো তবে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। হঠাৎ করে লোকটা সানগ্লাস খুলে ফেলল। তখন আমি দেখতে পেলাম যে লোকটার চোখ দুটো নীল। পরপর ৩ রাত আমি লোকটার সাথে কথা বললাম। তারপরই আমি গিয়ে বাবাকে বিয়ের কথা বললাম। বাবা মা দুজনেই সম্মতি দিল। বাবা শুধু একবার বলেছিলেন, আরও একটু সময় নিলে কি ভালো হতো না? আমি সেদিন বাবাকে ভরসা দিয়ে বলেছিলাম, তোমার মেয়ে সাইকোলজি স্টুডেন্ট, সে কখনো মানুষ চিনতে ভুল করতে পারে না। এটুকু বলে থেমে গেল ফারজানা। ফারজানাকে থেমে যেতে দেখে ঋষিতা করল, আপনার খারাপ লাগলে আর বলতে হবে না। ফারজানা বুক ভরে নিঃশ্বাস নিয়ে আবারও বলা শুরু করল, বিয়ের পর আমি নিজেকে খুব ভাগ্যবতী ভাবতে শুরু করি, কারণ ফয়সাল আমাকে প্রচণ্ড ভালোবাসে। কোনো কাজের প্রতি কোনো অভিযোগ নেই। যেখানে ঘরের কাজ আমার করার কথা, সেখানে সব কাজ ও করত। আমাকে বলতো, সুইটহার্ট, তুমি শুধু ক্যারিয়ার নিয়ে ভাববে, আর কিচ্ছু নয়। আমিও দিন রাত এক করে পড়াশোনা রিসার্চ নিয়ে থাকতাম। ফয়সাল সপ্তাহে ৫ দিন আমার সাথে থাকত, বাকি 2 দিন ব্যবসার কাজে বাইরে থাকত। বিয়ের ৩ বছর পর্যন্ত এরকমই চলছিল। একদিন আমি ফয়সালকে বলেছিলাম, আমিও তোমার সাথে যাব। ফয়সাল কোনোভাবে রাজি তো হলই না, উল্টো আমার সাথে রাগারাগি চেঁচামেচি করল। আমার যেন কেন জানি ব্যাপারটাই খটকা লাগল। আমি ফয়সালের পিছনে লেগে রইলাম, কিন্তু সেটা ফয়সালকে বুঝতে দিলাম না। কিন্তু ফয়সাল সম্পর্কে যেটা আবিষ্কার করলাম, সেটা শুনে আপনি হয়তো খুব অবাক হবেন। ঋষিতা জিজ্ঞাসু দৃষ্টিতে ফারজানার দিকে তাকিয়ে রইল, আর ফারজানা তখন শাড়ির আঁচল দিয়ে চোখ দুটো চেপে ধরেছে। আমি ছিলাম ফয়সালের দ্বিতীয় স্ত্রী। আমাকে বিয়ে করার 7 বছর আগেও আরেকবার বিয়ে করেছিল, আর সেখানে একটা মেয়েও আছে। তারপর আপনাদের সম্পর্ক কি এখনও আছে? হ্যাঁ, আমাদের একটা ছেলেও আছে। আপনি সম্পর্ক থেকে বেরিয়ে কেন আসলেন না? কিভাবে আসতাম? আমি তো বিয়ের আগে একবারও ফয়সাল সম্পর্কে জানতে যাইনি। বাবার সামনে কিভাবে আসতাম? আপনি আপনার স্বামীর কাছে কৈফিয়ত চাননি? চাইলেই বা কি হতো? সে বলতো, সুইটহার্ট, তুমি তো একবারও জানতে চাওনি যে আমি বিবাহিত কিনা।
আর আমি তো নিজে থেকে বিয়ের জন্য যাইনি, তুমিই এসেছিলে। ঋষিতা আর বলার মতো কিছু পেল না। আরেকটা মজার ব্যাপার হলো, আমার বিয়ের ৯ বছর পর সে আবারও একটা বিয়ে করল, আর তারপর সপ্তাহে ৫ দিনের পরিবর্তে আমার কাছেও ২ দিন থাকতে শুরু করল। আপনি আপনার বাবা মাকে কিছু জানাননি? না, তাদেরকে জানালে তারা ভাবত তাদের করা কোনো পাপের শাস্তি পাচ্ছি। বাবা মাকে কষ্ট দেওয়ার চেয়ে সুখী থাকার অভিনয় করা অনেক ভালো। আমার মা যখন কাউকে বলে, দোয়া করি আমার মেয়ের মতো কপাল যেন তোমারও হয়, তখন আমি মনে মনে চিৎকার করে বলি, তোমার মেয়ের মতো কপাল যেন আর কারো না হয়। আপনার স্বামীকে কখনো আপনার সাথে খারাপ আচরণ করে? না, সে খুব ভালো অভিনেতা, অভিনয় সে খুব পারদর্শী। আমি একজন সাইকিয়াট্রিস্ট হয়েও যেখানে তার মন বুঝতে পারে না, সেখানে আপনি বুঝতে পারছেন না সে কতটা নিখুঁত অভিনেতা। ঋষিতার চোখে পলক না ফেলে ফারজানার দিকে তাকিয়ে রইল, আর ফারজানা তখন শাড়ির আঁচল দিয়ে চোখ দুটো চেপে করেছে। পুরো ঘরে নীরবতা বিরাজমান। দুজনের কেউ কোনো কথা বলছে না। ফারজানা হঠাৎ নীরবতা ভেঙে বলল, জানেন ঋষিতা, এত বছরে আমি এই কথাগুলো কাউকে বলিনি। সবাই ভাবতে আমি খুব সুখী। অবশ্য সেটা ভাবার কারণ আমিও ফয়সালের মতো অভিনয় ভালো জানতাম। সুখী থাকার নিখুঁত অভিনয় করতাম। অনেকে আমাকে দেখে হিংসে করত, আমার কপাল দেখে হিংসে করত, কিন্তু ওরা যদি একবার সত্যিটা জানত, তবে কখনো হিংসে করা তো দূরের কথা, আমার কথা ভাবলেই শিউরে উঠত। আপনার ছেলে? আমার ছেলের নাম ফারদিন, ৭ বছর বয়স। বাবা ছেলে দুজনকে প্রচণ্ড ভালোবাসে। কথাটা বলে ফারজানা একটু হাসল। ঋষিতার কাছে হাসিটা খুব রহস্যজনক মনে হল। আপনাকে কেন বললাম কথাগুলো জানেন? হয়তো কোনো কারণে আপনাকে আমাকে ভালো লেগেছে তাই। ফারজানা মুচকি হেসে বলল, না। তাহলে? আপনার রিপোর্টগুলো দেখলাম, সেটা দেখে জানতে পারি যে আপনার রোগটা শুরু হয়েছে আপনার ছেলের জন্মের সপ্তাহখানেক পর থেকে। কিন্তু হয়তো আপনার একটা অতীত আছে যেটা আপনার এই অসুখটার সাথে রিলেটেড। এই অতীত সম্পর্কে আপনার হাজব্যান্ড কিছুই জানেন না বলে তার বক্তব্য। আর ডাক্তার কামাল হোসেনের সাথে আলোচনা করে জানতে পারি যে প্রেম ঘটিত কিছু ব্যাপার আছে। ঋষিতা, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের দেখে মনে হয় প্রচণ্ড রকম সুখী মানুষ, কিন্তু অনেক সময় হাসির আড়ালেও একটা কালো অতীত থাকে, যেটা তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। আমার এখানে এসে সাজানো ঘর দেখে আপনার মনে হয়েছে আমি সংসারী মানুষ, আমার পরিপাটির রূপ আর চেহারা স্নিগ্ধতা দেখে মনে হয়েছে আমি খুব সুখী। আসলে কি তাই? ঘর সাজানো বা সংসারের কাজ যেটাই করি না কেন, সেটা কিন্তু আমি ভালোবেসে করি না, বরং নিজেকে ব্যস্ত রাখার জন্যে করি। আর সাজগোজ বা পরিপাটি থাকার কারণ হচ্ছে কেউ যেন আমাকে দেখে ঘুণাক্ষরেও টের না পায় যে আমি কষ্ট পাচ্ছি বা কষ্টে আছি, সেজন্য এত লুকোচুরি। আমার কেন যেন নিজের অভিনয়টুকু আপনাকে দেখাতে ইচ্ছে করল না, তাই বলে ফেললাম। ঋষিতা চুপ করে শুনছে। আপনাকে দেখেই আমার মনে হয়েছে যে আপনি যতই সুখী থাকার চেষ্টা করেন না কেন, আপনি আসলে সুখে নেই। আপনি কি আপনার গল্পটা আমাকে বলবেন? ঋষিতা মাথা নাড়ল। ৮। আমি আমার বাবা মায়ের চতুর্থ সন্তান। আমার আগেও আমার বাবা মায়ের ৩ জন মেয়ে ছিল, ৩ জনের নামই ছিল ঈশিতা। একজনের মৃত্যুর পর যখন অন্যজন জন্ম নিত, তখন আমার বাবা নাম রাখত ঈশিতা। পরপর ৩ জন ঈশিতা মারা যাওয়ার পর যখন আমার জন্ম হল, তখন আমার ফুপু আর ঈশিতার নাম রাখতে দিল না। তার ধারণা হল মৃত বোনদের নামে আমার নাম রাখলে আমিও মারা যাব। তাই আমার নাম রাখা হল ঋষিতা। আমার জন্মে ঠিক ৩ মাসের মাথায় হুট করে মা মারা গেলেন। মা মারা যাওয়ার ৩ দিন পর বাবা আমাকে ফুপুর কাছে রেখে নিরুদ্দেশ হয়ে গেলেন। ফুপুর বাড়িতে আমি মানুষ হতে লাগলাম। ফুপুর পরিবার ছিল একান্নবতী পরিবার। সেখানে আমি নিজের মতো একাই বড় হতে লাগলাম। ফুপুর বাড়িতে বাড়ির লোকজনকে যেরকম দেখা হতো, কাজের লোককেও সেরকম দেখা হতো, তাই আমার খুব একটা সমস্যা হতো না। ছোটবেলা থেকেই পড়াশোনায় আমি খুব ভালো ছিলাম। মাধ্যমিক পরীক্ষায় আমি জেলায় প্রথম হয়েছিলাম। সেখান থেকেই মূলত আমার জীবনের গল্পটা শুরু। কলেজে পড়ার জন্য আমি মফস্বলে গেলাম। ফুপু আমার পড়াশোনা নিয়ে কখনো দ্বিমত করেনি, বরং চেয়েছিল পড়াশোনা ভালো করে করি, তাহলে বিয়েতে খরচ কম হবে। যাই হোক, আমার কলেজ লাইফ শুরু হলো। প্রথম দিন হোস্টেল থেকে যখন কলেজে যাচ্ছিলাম, তখন ভুল করে রাস্তা হারিয়ে ফেলি। কোন দিক থেকে কোন দিকে যাব সেটা কিছুতেই বুঝতে পারছিলাম না। আমি রাস্তায় দাঁড়িয়ে থাকলাম রিকশার জন্যে। একটা ছেলেই তখন এগিয়ে এসে বলল, কলেজ ড্রেস আর আইডি কার্ড দেখে মনে হচ্ছে আপনি এই কলেজের স্টুডেন্ট। আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। ছেলেটা আমায় কলেজে পৌঁছে দিল, আর আমি ধন্যবাদটুকুও দিলাম না।
কলেজে সবাই আমার অপরিচিত, আমি কারো সাথে আগ বাড়িয়ে মিশতে পারি না, তাই আমি একা একা থাকতাম। গ্রুপ ক্লাসগুলোতেও আমি একা থাকতাম, কেউ আমার সাথে মিশত না। একদিন ল্যাব শেষ করে যখন বের হতে যাব, তখনই সেই ছেলেটার সাথে দেখা হয়ে গেল। ছেলেটা আমাকে দেখেই বলল, আপনিও সায়েন্স? আমি মাথা নাড়লাম। ছেলেটা জিজ্ঞেস করল আমার নাম কি। আমি নাম বলার পর ছেলেটাও ওর নাম বলল। ওর নাম ছিল শুভ্র। মাঝপথে থামিয়ে দিয়ে ফারজানা বলল, ছিল বলতে? আপনি পুরোটা শুনে তারপর প্রশ্ন করবেন প্লিজ। ওকে। সপ্তাহখানেক পর একদিন ইংরেজি পিরিয়ডে স্যার এসে জিজ্ঞেস করল, পঞ্চগড় থেকে কেউ এখানে পড়তে এসেছে? আমি তখন দাঁড়ালাম। স্যার আমাকে বললেন, মাই ডিয়ার, তুমি কি একটু সামনে আসবে? আমি সামনে যাবার পর স্যার সবাইকে উদ্দেশ্য করে বললেন, এই যে মেয়েটাকে দেখছো, এর নাম হচ্ছে ঋষিতা। ও যেখান থেকে উঠে এসেছে সেখানে এখনও আধুনিকতার ছোঁয়া পৌঁছায়নি। নানা রকম প্রতিকূলতার সাথে লড়াই করে নিজের চেষ্টায় জেলায় প্রথম হয়েছে ও। সেদিন পুরো ক্লাসরুমে প্রত্যেকটা ছেলেমেয়ের চোখ মুখে আমি বিস্ময় আর মুগ্ধতা দেখতে পেয়েছি, শুধু একজন ছাড়া। সেই একজন হলো শুভ্র। কলেজ থেকে আমাকে জানানো হলো আমার 2 বছরের পুরো খরচ কলেজ বহন করবে। আমি নিশ্চিন্ত মনে পড়াশোনা করতে শুরু করলাম। কলেজে আমার কোনো বন্ধু ছিল না, যা আমার ছিল তা হলোই হাই হ্যালো টাইপ। আমি কলেজের টপ গার্ল ছিলাম বলে ওরা আমাকে একটু ভয় পেত। আমার সাথে যদিও বা ভাব করতে আসত, তবে সেটা পড়া বোঝার জন্যে। হাফ ইয়ারলি পরীক্ষায় আমি ফার্স্ট হলাম আর শুভ্র হলো সেকেন্ড। আমি বুঝতে পারলাম শুভ্র আমার মতোই পড়াশোনায় খুব ভালো। আমার সাথে শুভ্র শুধু পড়াশোনাতে না, আরও অনেক ব্যাপারে মেয়ে ছিল। আমরা দুজনেই ছিলাম একা। শুভ্রর জন্মের 3 বছর পর ওর মা ওর দুঃসম্পর্কের মামার সাথে পালিয়ে যায়। তারপর ওর বাবা আর একটা বিবাহ করার পর ও ওর নানা নানির সাথে থাকতে শুরু করে। পার্থক্য শুধু ছিল শুভ্রর বাবার অনেক টাকা ছিল, যেটা আমার বা আমার বাবার ছিল না। শুভ্র আমার মতো কারো সাথে মিশত না, তাই ওরও তেমন বন্ধু ছিল না। লাইব্রেরি রুমে প্রায়ই আমার মনে হতো শুভ্র আমার দিকে তাকিয়ে থাকত, কিন্তু আমি যখন তাকাতাম তখন দেখতাম ও বইয়ের দিকে তাকিয়ে আছে। আর আমিও শুভ্রর সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকতাম, কিন্তু আমার মনে এক ধরনের সূক্ষ্ম অহংকার ছিল। আমি কলেজ টপার, দেখতেও মোটামুটি সুন্দরী, আমি কেন ছেলেদের সাথে আগ বাড়িয়ে কথা বলবো? আমি চাইতাম সবাই আমার পেছনে লেগে থাকুক। আমার জীবনের মোড় বদলে গেল কলেজের নতুন একটা ছেলে আসার পর। সে ছিল প্রণব। প্রণবকে দেখার পর আমার বুকের মধ্যে কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমি যখনই প্রণবকে দেখতাম তখনই আমি নার্ভাস হয়ে যেতাম, আমার গলা শুকিয়ে যেত। প্রণবকে দেখে আমার যেটা হলো সেটা হচ্ছে লাভ অ্যাট ফার্স্ট সাইট। কলেজে যেখানে সব ছেলেরা আমার সাথে কথা বলার জন্য বাহানা খুঁজত, সেখানে প্রণব আমাকে পাট্টাই দিত না, যেটা আমার ইগোতে খুব লেগেছিল। অন্য সব মেয়েদের সাথেও খুব হেসে হেসে কথা বলতো, কিন্তু আমাকে যেন দেখতই না। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যেভাবে হোক এই ছেলেকে আমি আমার পেছনে দৌড় করাবো। এতটুকু বলে ঋষিতা ফারজানার দিকে তাকিয়ে বলল, আপনাকে খারাপ মনে হচ্ছে? না, আপনি যে বয়সে এরকম করেছেন সে বয়সে সবাই ভুল থেকে আস্তে আস্তে সবকিছু শিখতে থাকে। আপনি বলতে থাকুন। আমি আমার ক্লাসমেটের কাছ থেকে প্রণবের ফেসবুক আইডি নিয়ে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম। প্রণব অ্যাকসেপ্ট করে আমাকে নিজে থেকেই মেসেজ করল। এরপর প্রায়ই দীর্ঘ সময় আমাদের চ্যাট হতো, কিন্তু কখনো সামনাসামনি কথা হতো না। আমি প্রণবের চোখে স্পষ্ট প্রেম দেখতে পেতাম, কিন্তু ও আমাকে কখনো কিছু বলতো না। একদিন কলেজ ছুটির পর প্রণব আমাকে ডেকে বলল, ঋষিতা, হাসলে তোমাকে ভীষণ সুন্দর লাগে, তুমি হাসো না কেন? আমি বলেছিলাম, হাসলেই চেহারায় লাবণ্যতা নষ্ট হয়ে যায় তো তাই। এটা বলে আমরা দুজনেই একসাথে হেসেছিলাম। তারপর কিভাবে যেন আমাদের প্রেমটা হয়ে গেল। অল্প বয়সী প্রেমগুলো যেরকম হয় আর কি। কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, রাত জেগে ফোনে কথা বলা, এভাবেই চলতে লাগলো। ইয়ার ফাইনাল পরীক্ষায় আমি সেকেন্ড আর শুভ্র ফার্স্ট হলো। সেটাকেও তেমন পাত্তা দিল না। শুভ্র আর আমি পড়াশোনায় প্রায় একরকমই ছিলাম তাই। আমিও তেমন পাত্তা দিলাম না, কিন্তু আমার পড়াশোনার 12টা বেজে গেল ততদিনে। প্রণবের সাথে আমার সম্পর্ক 2 মাস ঠিক ছিল, তারপরই ঝগড়া শুরু হতে লাগলো। ঝগড়াটা হতো একতরফা, আমি কথা শোনাতাম আর প্রণব শুনত, কখনো কিছুই বলতো না। ঝগড়া কেন হতো? আমি ছোটবেলা থেকে একা একা মানুষ হয়েছি, আমার কোনো বন্ধু ছিল না, তাই আমি জানতাম না বন্ধু কীরকম হয়। প্রণবকে দেখতাম আমি কিভাবে জান প্রাণ উজাড় করে বন্ধুদের ভালোবাসত, যেটা আমি সহ্য করতে পারতাম না। এটা নিয়ে বিভিন্ন রকম মেন্টাল টর্চার করতাম। প্রণব সেটা সহ্য করে নিত, কিন্তু কখনো ওর বন্ধুদের ছেড়ে যায়নি।
প্রণবের কিছু মেয়ে বন্ধুও ছিল যাদের সাথেও একসাথে স্কুলে একসাথে পড়তো। আমাকে ফ্রেন্ডসদের সাথে গেট টুগেদারেও নিয়ে যেত। সেখানে ওদের বন্ডিং দেখে আমি ভিতরে ভিতরে ইনসিকিউর ফিল করতাম। আমি চাইতাম প্রণবের সব কিছু জুড়ে শুধুই আমি থাকব, আর কেউ না। একদিন ঝগড়ার এক পর্যায়ে আমি প্রণবকে বললাম, হয় আমি নয় তোমার বন্ধুরা, যে কোনো এক দিক তোমাকে বেছে নিতে হবে। প্রণব রাগে সেদিন ফোন রেখে দিয়ে আমার সাথে দুদিন কথাই বলেনি। দুদিন পর আমি কলেজে গিয়ে প্রণবকে সরাসরি জিজ্ঞেস করলাম, আমাকে ইগনোর করার কারণ কি? তখন প্রণব বলল, আমি তোমাকে ভালোবাসি ঋষিদা, কিন্তু তাই বলে তোমার জন্য বন্ধুদের ছাড়তে পারবো না। আমি হিতাহিত কর্ণ বলে সেদিন প্রণবকে যা নয় তাই শুনিয়েছিলাম। এমন কথা শুনিয়েছিলাম যেটা এখন আপনাকে বলাও সম্ভব নয়। সেদিন কলেজে সবাই আমার ওই রূপ দেখে বিস্মিত হয়ে আমার দিকে তাকিয়েছিল। সবাই সেদিন জেনেও গিয়েছিল যে আমরা রিলেশনশিপে ছিলাম। আর প্রণব একটা কথা বলেনি, শুধু মাথা নিচু করে শুনছিল। কলেজে তারপর আমাকে নিয়ে সবাই খুব গসিপ করত, যেটা আমি সহ্য করতে পারতাম না। তার জন্যেও আমি প্রণবকে কথা শোনাতাম। মানসিক চাপের জন্য আমি প্রি টেস্ট পরীক্ষা দিলাম না। আমাকে কলেজ থেকে মরণ করা হলো, আমি যদি ঠিকঠাক পড়াশোনা না করি তো আমাকে টেস্ট পরীক্ষা দিতে দেওয়া হবে না। প্রণব তার ডিসিশন থেকে এক পাও নড়েনি। ওর বন্ধুরা আমাকে বোঝাতে আসলে তাদেরও যা তা বলে অপমান করি। সেদিন প্রণব বলেছিল, তুমি কি একটু বেশি বাড়াবাড়ি করছো না? আমি সেদিন বারবার ফোন করছিলাম আর প্রণব ফোন কেটে দিচ্ছিল। এক পর্যায়ে প্রণব ফোন রিসিভ করার পর আমি এক নাগারে ওকে কথা শোনাচ্ছিলাম, কিন্তু ফোনটা সেদিন প্রণব না ধরেছিল ওর বাবা। ওর বাবা আমাকে বিভিন্ন ধরনের থ্রেট দিল, আমার ফুপুকে জানালেন, এমনকি আমার প্রিন্সিপালকেও জানালেন। আমাকে প্রিন্সিপাল ডেকে বললেন, কলেজ পড়াশোনার জায়গা, বেহারাপনা করার জায়গা নয়। আমার ক্লাসে ছেলেমেয়েগুলো যারা আমার আড়ালে কথা শোনাতো, তারা এরপর থেকে আমার সামনে কথা শোনানো শুরু করলো। প্রচণ্ড রকম মানসিক চাপ নিয়ে পরীক্ষা দিয়ে আমি প্রথমবার 3 সাবজেক্টে ফেল করলাম। ফুপু আমাকে সরাসরি বলে দিলেন তার ঘরে আমার আর জায়গা নেই। আমার এত দুঃখের মধ্যে সবাই ছেড়ে গেল, প্রণব, ফুপু, আমার টিচাররা, সবাই। কিন্তু একজন এসে আমার পাশে দাঁড়ালো, শুভ্র। ফারজানা টেবিলে রাখা পানির বোতল থেকে গ্লাসে পানি নিয়ে ঋষিতার সামনে রাখল। ঋষিতা সে পানি ছুঁয়েও দেখল না, আবারও বলতে শুরু করল, আমি পুরোপুরি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লাম। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম সে বছর আর পরীক্ষা দেব না। হোস্টেলের রুমে সারাদিন বসে বসে কাটতাম, কিন্তু কেউ ছিল না আমার পাশে যে আমাকে বলবে, আর কাঁদিস না। একদিন শুভ্র আমার সাথে দেখা করতে আসলো। সেদিন আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। শুভ্র আমাকে জিজ্ঞেস করল, ঋষিতা, তুমি নাকি পরীক্ষা দিচ্ছ না? আমি মাথা নেড়ে না বললাম। প্রথমবারের মতো আমি শুভ্রকে লক্ষ্য করলাম। গায়ের রং ভরসাও না, কালোও না, মাথার চুলগুলো খাড়া টাইপ, চোখ দুটো ছোট ছোট, মুখের দিকে তাকালে কেমন যেন মায়া অনুভব হয়। শুভ্র আমাকে বলল, কেন ঋষিতা, এইটুকুতেই হেরে যাবে? সবাইকে দেখিয়ে দিতে ইচ্ছে করছে না যে ঋষিতা হেরে যাবার মতো নয়, ঋষিতাদের জন্ম হয়েছে শুধু লড়াই করার জন্যে। আমি তখন বললাম, আমি এখন বড্ড ক্লান্ত, আমার আর লড়াই করতে ইচ্ছা করছে না। শুভ্র সেদিন চলে গেলেও আমাকে বারবার ফোন করছিল। আমি শুধু ওর কথাগুলো শুনতাম, কিন্তু কিচ্ছু বলতাম না। এরপর একদিন আমি প্রণবকে ফোন দিয়েছিলাম। আমি প্রণবকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি চাও? প্রণব বলেছিল, বাবা তোমার সাথে যা করেছে তার জন্য আমি সরি, কিন্তু আমি সম্পর্ক আর রাখতে চাই না। আমার তাতে কোনো রাগ হলো না। আমি জিজ্ঞেস করলাম, নতুন কাউকে পেয়ে গেছো নাকি? ও বলল, মা তার বান্ধবীর মেয়ে মিমের সাথে বিয়ে দিতে চায়, কারণ মিম পড়াশোনাতে খুব ভালো। আমার সেটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি সেদিন ফোন রাখার আগে প্রণবকে বললাম, আবার যেন এমন না হয় যে আবার আমার কাছেই ফিরে আসতে হলো। আমি পরীক্ষা দিতে রাজি হয়ে গেলাম। সব ব্যবস্থা শুভ্র করে দিল। পুরো ৩ মাস দিনরাত এক করে পড়াশোনা করে পরীক্ষা দিলাম। শুভ্র সহযোগিতায় ঢাকায় এসে কোচিং করতে শুরু করলাম। এর মধ্যে ফুপুর সাথে যোগাযোগ করলাম, কিন্তু ফুপু স্পষ্টই জানিয়ে দিল সে আমার মুখ দেখতে চায় না। আমার সব ফাইন্যান্সিয়াল দিক শুভ্র দেখত। আমি চেয়েছিলাম টিউশনি করব, কিন্তু শুভ্র বলল তাতে আমার পড়াশোনার ক্ষতি হবে। ও বলল, আপাতত আমি তোমাকে ধার দিচ্ছি, ডাক্তার হওয়ার পর সব ভিড়িয়ে দিও। আমি মূলত ডাক্তার হয়েছিলাম শুভ্রর ইচ্ছায়, আমার ইচ্ছায় নয়। আমি গ্রিন রোডে এক হোস্টেলে থাকতাম। আমি কোচিং করতাম মেডিকেলের জন্যে, আর শুভ্র করত ভার্সিটির জন্যে। দুজনেই সময় পেতাম খুব কম, তারপরেও মাঝে মাঝে ঘুরতে যেতাম। একদিন সাহস করে শুভ্রকে জিজ্ঞেস করেছিলাম, আমার জন্যে কেন এত কিছু করেছ শুভ্র? শুভ্র সেদিন বলেছিল, জানি না তো, কিন্তু আমি জেনে গিয়েছিলাম যে এই কয় মাসে শুভ্রর প্রতি ভালোবাসা জন্মে গেছে।
কিন্তু শুভ্র আমাকে ভালোবাসে কিনা সেটা কিছুতেই বুঝতে পারছিলাম না। একদিন সায়েন্স ল্যাব থেকে হোস্টেলের দিকে ফিরছিলাম, তখন একটা ছেলে আমার নাম ধরে রাখছিল। ছেলেটা সামনে আসতে আমি চিনতে পারলাম। ছেলেটা ছিল প্রণবের বন্ধু তাইব। তাইবের কাছ থেকে জানতে পারলাম প্রণব আমার জন্য খুব অপরাধ বোধে ভোগে। আগের সেই হাসি খুশি প্রণব এখন আর নেই। আমার মনে তখন আবারও ওর বাবার করা অপমানের কথা মনে পড়ে গেল। এক ধরনের প্রতিশোধের নেশা চেপে বসল। আমি তাইবকে এবার নাম্বারটা দিয়ে বললাম, সবাই কিন্তু জীবনে সেকেন্ড চান্স পায় না, প্রণবকে বলে দেবেন। আমার মূল টার্গেট ছিল প্রণবকে মানসিক কষ্ট দেওয়া। যে কষ্টটা আমি পেয়েছিলাম সেটা প্রণবকে দেওয়া। 1 মাস প্রণবকে কষ্ট দিয়ে ছেড়ে দেয়াই ছিল আমার প্রধান উদ্দেশ্য, কারণ ব্রেকআপের ডিপ্রেশন নিয়ে পরীক্ষা দিয়ে ও কোথাও চান্স পাবে না। তখন ওর বাবা মা বুঝতে পারবে আমি ঠিক কতটা কষ্ট পেয়েছিলাম। প্রণবের সাথে দেখা করতে গিয়ে আমি বুঝতে পারলাম তাইভের কথা মিথ্যে নয়। প্রণবের চেহারা বলে দিচ্ছিল যে প্রণব ভালো নেই, কিন্তু আমার প্রণবকে দেখে মায়া হলো না। অনেকদিন পর দেখা হওয়ায় প্রণব আমাকে জড়িয়ে ধরতে আসলো। আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম, এসব আদিখ্যাতা ভালো লাগছে না। প্রণব আহত গলায় বলল, তুমি কি সত্যি আমায় আর ভালোবাসো না? প্রণবকে যত ধরনের মেন্টাল টর্চার করা যায় করতাম। প্রণব বারবার ফোন দিলে তাতে রাগারাগি করতাম, আবার ফোন না দিলেও রাগারাগি করতাম। প্রণবও এক পর্যায়ে আমার সাথে ঝগড়া করত, হয়তো ও আর পারছিল না। প্রণবের সাথে মিশতে গিয়ে আমি ভালোভাবে বুঝতে পারলাম আমি যেরকম ছেলে পছন্দ করি সেটা কোনোভাবেই প্রণব নয়, সেটা শুভ্র। আমি বিভিন্নভাবে শুভ্রকে বোঝানোর চেষ্টা করতে লাগলাম যে আমি ওকে ভালোবাসি, কিন্তু শুভ্র সেটা বুঝত না, নাকি বুঝেও না বোঝার ভান করত সেটা আজও আমার জানা নেই। প্রণবকে শিক্ষা দিতে গিয়ে আমি নিজেও জীবনের সবথেকে বড় শিক্ষাটা পেয়ে গেলাম। আমার রেজাল্ট বের হলো, আমি ভালো রেজাল্ট করলাম, কিন্তু সমস্যা হলো আমি মেডিকেলে চান্স পেলাম না। এর মধ্যে চিকেন পক্স হয়ে হসপিটাল পড়ে রইলাম। তখনও আমার পাশে ছিল শুভ্র। আমি যতদিন অসুস্থ ছিলাম ততদিন শুভ্র আমার পাশেই ছিল। আমি একদিন অভিমান করে শুভ্রকে বললাম, তুমি আজকাল আমাকে এড়িয়ে কেন চলো শুভ্র? শুভ্র তখন বলেছিল, আমার প্রয়োজন কি আর আছে? প্রণব তো ফিরে এসেছে। ওর কথা শুনে আমার বুকের ভিতরে তখন ঝড় বয়ে যাচ্ছিল। আমি সেদিন ওর হাত ধরে বলেছিলাম, আমাকে সবকিছু এক্সপ্লেন করার একবার সুযোগ দাও। শুভ্র আমাকে বলেছিল, তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার, আমি তো তোমার কেউ না, আমাকে কিছু এক্সপ্লেন করার দরকার নেই। কথাগুলো ঠান্ডা গলায় বললেও আমি স্পষ্ট বুঝতে পারছিলাম শুভ্র কষ্ট পাচ্ছে। আমি হোস্টেলে ফিরে আমার রুমমেটের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। আমার রুমমেট আমাকে বলল দুজনকেই সত্যিটা জানাতে। প্রণবকে আমি সব বললাম। প্রণব আক্রাশ বিস্ময় নিয়ে আমার হাত ধরে জিজ্ঞেস করল, তুমি আমায় ভালোবাসো না? আমি বলেছিলাম না, আমি শুধু শুভ্রকেই ভালোবাসি। আমার মনের সব জায়গা জুড়ে শুধু শুভ্রই আছে, সেখানে তোমার কোনো জায়গা নেই। প্রণব যাওয়ার সময় আমাকে বলেছিল, ভালো থেকো। আমি সাহস করে প্রণবের চোখের দিকে তাকিয়েছিলাম। সে চোখে ছিল শুধু ঘৃণা আর বিস্ময়। কথায় আছে না, অন্যের জন্য কুঁয়ো খুঁড়লে সেই কুঁয়োয় নিজনে পড়তে হয়। আমার অবস্থাও সেরকম হলো। আমি চেয়েছিলাম প্রণব যেন কোথাও চান্স না পায়, কিন্তু আমার সেই চাওয়া নিজের ক্ষেত্রে ভলে গেল। আমি কোথাও চান্স পেলাম না। শুভ্রর সাথে আমার যোগাযোগ একদম কমে গিয়েছিল। আমি যখনই ফোন করতাম তখনই ও কাজের বাহানা দিয়ে রেখে দিত। আদারও প্রচণ্ড রকম মানসিক কষ্টের মধ্যে দিন কাটাতে লাগলাম। একদিন রাতে শুভ্রকে ফোন করে কাঁদতে লাগলাম। শুভ্র ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে ঋষিতা? আমি তখন বললাম, আমি কোথাও চান্স পাইলে শুভ্র, আমি এখন কি করব? শুভ্র কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলল, সেকেন্ড টাইম ট্রাই করবে, দেখবে ঠিকই হয়ে যাবে। আমি আবারও সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিতে শুরু করলাম। শুভ্র তখনও আমার সাথে ছিল। আমি মেডিকেলে 3য় চান্স পেয়ে গেলাম। মেডিকেল কলেজের হোস্টেলে যাওয়ার আগে ফুবু আমাকে বাবার সম্পত্তি বিক্রি করে টাকা পাঠিয়েছিল। মোটা অঙ্কের টাকা হয়, পড়ায় খরচের জন্য আমাকে আর অন্য চিন্তা করতে হলো না। আর শুভ্র তখন খুলনা ইউনিভার্সিটিতে পড়ছিল, তাই আমাদের দেখা সাক্ষাৎ হতো বললেই চলে। ফোনেও বেশি কথা হতো না, কারণ আমরা দুজনেই পড়াশোনার জন্য ভীষণ ব্যস্ত ছিলাম। কিন্তু আমি শুভ্রকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতাম যে আমি ওকে ভালোবাসি, কিন্তু শুভ্র সেটা বুঝত না, নাকি বুঝেও না বোঝার ভান করত সেটা আজও আমার জানা নেই। আপনি কখনো শুভ্রকে ভালোবাসার কথা বলেননি কেন? আমি ভেবেছিলাম ভালোবাসি কথাটা আমি মেয়ে হয়ে কেন বলবো, ও কেন বলবে না? আমি পাশ করে বের হওয়ার 1 বছর আগেই শুভ্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করল। একদিন হোস্টেলে ফিরে ঘুমাচ্ছিলাম, তখন শুভ্র আমাকে ফোন করে বলল ও আমার হোস্টেলের সামনে দাঁড়ানো আছে। আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম শুভ্র হয়তো আজ আমাকে ভালোবাসার কথাটা বলবে। শুভ্র সেদিন আমার সাথে শেষবারের মতো দেখা করতে এসেছিল। MBA পড়তে কানাডা যাবে, তাই আমার সাথে দেখা করতে এসেছিল। আমি সেদিন স্বার্থপরের মতো জিজ্ঞেস করেছিলাম, তুমি চলে গেলে আমার কি হবে? শুভ্র সেদিন বলেছিল,
আমার যতটুকু সঙ্গে থাকার দরকার ততটুকু তো ছিলাম, আর তো প্রয়োজন দেখছি না। আমি সেদিন চিৎকার করে বলেছিলাম, শুভ্র তুমি বুঝতে পারছো না যে আমি তোমাকে ভালোবাসি? শুভ্র হোমা জিজ্ঞেস করল, কাকে ভালোবাসো তুমি? প্রণবকে না আমাকে? আমি শুধু তোমাকেই ভালোবাসি শুভ্র, শুধু তোমাকে। তারপর আমি প্রণবের কথা শুভ্রকে বললাম। সব শুনে শুভ্র বলল, ভাগ্যিস প্রণব ফিরে এসেছিল, না হলে আমি তোমাকে কিভাবে চিনতাম? আর আজ যেটা তুমি প্রণবের সাথে করলে, সেটা যে একদিন আমার সাথে করবে না তার কি কোনো গ্যারেন্টি আছে? আমি স্তব্ধ হয়ে শুভ্রর দিকে তাকিয়েছিলাম। আমি চলে যাচ্ছি ঋষিতা, আর কখনো ফিরব না। আর আমি পূর্বা নামে একটা মেয়েকে পছন্দ করি, ওকে বিয়ে করে আমি ওখানেই থেকে যাব। আমার মুখ থেকে সেদিন আর একটা কথাও বের হয়নি। শুভ্র সেদিন কিছু দূর হেঁটে গিয়ে আবারও আমার কাছে ফিরে এসে জিজ্ঞেস করল, ভালোবাসলে নাকি প্রিয়জনের জন্য বুকের ভেতর ব্যথা অনুভব হয়? তোমার বুকের মধ্যে কি কখনো সেরকম ব্যথা অনুভব হতো? সেটা কার জন্যে হতো, শুভ্র নাকি প্রণব? সরি, তুমি তো আবার শুধু নিজের স্বার্থ বোঝো, ভালোবাসার জিনিসটা বোঝো না। সেদিন রাতে আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। সারা রাত শুভ্রর বলা কথাগুলো ভাবছিলাম। শুভ্র চলে যাওয়ার দিন আমি এয়ারপোর্টে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম পূর্বা নামের যে মেয়েটার কথা বলছিল সেটা হয়তো মিথ্যে। কিন্তু দেখলাম যে না, সত্যিই পূর্ব সেদিন ওর সাথে এসেছিল। সব কিছু ভুলে গিয়ে আমি সবার সামনে সেদিন শুভ্রকে জড়িয়ে ধরেছিলাম। শুভ্র আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলেছিল, তোমার নাটক শেষ। আমি সেদিন কাঁদতে কাঁদতে বলেছিলাম, আমাকে এত বড় শাস্তিটা দিও না শুভ্র। শুভ্র আমার কথা শোনেনি, ও চলে গেল। আরও একবার পুরুষ জাতির উপর আমার প্রচণ্ড ঘৃণা হতে লাগল। সেদিন আমাকে হোস্টেল পর্যন্ত পৌঁছে দিতে আসলো শুভ্রর বন্ধু হাসান। হোস্টেলের ভিতরে যাওয়ার আগে হাসান আমাকে ডেকে বলল, তুমি যেদিন শুভ্রকে ফোন করে বলেছিলে যে তুমি কোথাও চান্স পাওনি, সেদিন ফোন রাখার পর শুভ্র কি বলেছিল জানো? বলেছিল সব মেয়েরই একরকম, ঠিক আমার মায়ের মতো স্বার্থপর। এতদিন পর ফোন করল, তাও একবার আমাকে জিজ্ঞেস করল না যে আমি কেমন আছি। সেদিন প্রথমবারের মতো নিজের প্রতি আমার খুব ঘৃণা হলো। শুভ্রর আমাকে খারাপ ভাবাটা ভুল কিছু ছিল না। আমার হোস্টেলের রুমমেটরা ব্যাপারটা জেনে গেল। ওরা আমাকে নিয়ে কোনো উপহাস না করে বরং প্রচণ্ড রকম মেন্টাল সাপোর্ট দিয়েছিল। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। আমি এমবিবিএস এমপিএইচ শেষ করে নার্সিংডিতে প্রথম চাকরি নিলাম। নিজেকে ব্যস্ত রাখার জন্যে আমি চাকরির পাশাপাশি চেম্বারের রুগী দেখা শুরু করলাম। প্রচুর টাকা ইনকাম করতে লাগলাম। চাকরির প্রথম দিকে আমি একদিন হাসানের কাছে গিয়েছিলাম শুভ্রর ঠিকানার জন্যে। হাসান অবাক হয়ে জিজ্ঞেস করল, এতদিন পর আবার শুভ্রকে কেন? আমি বলেছিলাম শুভ্রর অনেকগুলো টাকা আছে, সেটা দেওয়ার জন্যে। কয়েকদিন পর হাসান আমাকে ফোন করে জানালো, শুভ্র বলেছে টাকাগুলো কোনো একটা ভালো কাজে খরচ করতে। আমার ডাক্তার হওয়া সম্ভব ছিল না যদি না শুভ্র আমার সাথে থাকত। তাই ভাবলাম একজন গরিব মেধাবী ছাত্রছাত্রীদের মেডিকেলে পড়তে যতটা সাহায্য দরকার করব, যেভাবে শুভ্র আমাকে করেছিল। এভাবেই আমি সবার মাঝে পরিচিত হয়ে গেলাম। ডক্টর ঋষিতা সব মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অনুপ্রেরণা হয়ে গেল। কিন্তু আমি তো জানি যে আমি কিচ্ছু হতে পারতাম না যদি না শুভ্র আমার পাশে থাকত। আমি কখনো একা কিচ্ছু করতে পারতাম না। আমাকে যখনই বলা হতো, তোমার সফলতার পিছনের গল্পটা কি, আমি তখন এক বাক্যে বলতাম, একজন সঙ্গে ছিল। একদিন আমার এক কলিগ বলেছিল, ঋষিতা তোমার সেই একজন কি আর বেছে নেই? আমি আটকে উঠে বলেছিলাম, কি বলছেন, থাকবে না কেন? তাহলে তুমি যে বলো একজন সঙ্গে ছিল, যার মানে এখন আর নেই। সেদিন আমি ভেবেছিলাম যে এরপর যখনই আমাকে বলতে হবে, তখন আমি আর একজন সঙ্গে ছিল কথাটা না বলে বলবো একজন সঙ্গে আছে। আমি আর কখনো একজন সঙ্গে আছে কথাটা বলতে পারলাম না। এরপরেও আমাকে একজন সঙ্গে ছিল কথাটা বলতে হয়েছে, কারণ শুভ্র সত্যি আমাকে ছেড়ে চলে গিয়েছিল। ফারজানা চমকি উঠে জিজ্ঞেস করল, মানে? ঋষিতা স্বাভাবিক গলায় বলল, শুভ্র মারা গিয়েছিল। শুভ্র চলে যাওয়ার ৪ বছর পর তাহমিদের সাথে আমার বিয়ে হয়। তাহমিদ আমাকে কোথাও দেখে হয়তো পছন্দ করেছিল। তারপর তাহমিদের মা আমাকে দেখতে আসে, তারও পছন্দ হয়ে যায় আমাকে দেখে। আমি তাকে আমার সবকিছুই বললাম। এই যেমন সংসার করতে একটা মেয়ের যা যা জানতে হয় তা আমি কিচ্ছু জানি না। আমি রান্না বলতে শুধু ডিল সেদ্ধ করতে পারি, ১ কাপ চাও বানাতে পারি না। আমার শাশুড়িমা আমাকে বললেন, আমি জানি যে মেডিকেল কলেজে যারা পড়ে তারা ঠিকঠাকভাবে খাওয়ার সময় পায় না, সেখানে তুমি রান্না কিভাবে শিখবে? এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। বিয়ের আগে আমিও রান্না জানতাম না, কিন্তু বিয়ের পর আস্তে আস্তে সব শিখে নিয়েছি, তুমিও শিখে নিবে। কিন্তু আফসোস যে আজও আমি কিছু শিখতে পারিনি। আমি আর বিয়েতে অমত করলাম না।
একা থাকা অনেক কষ্টের, সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। আর তাছাড়া বিয়ে তো একদিন না একদিন করতেই হতো। বিয়ের আগে তাহমিদকে জানার জন্যে ৩ মাস সময় নিলাম। এই ৩ মাসে বুঝলাম তাহমিদ খুব ভালো ছেলে, অনেক বেশি কেয়ারিং আর আন্ডারস্ট্যান্ডিং। আমি ওকে সময় দিতে পারতাম না, সেটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা ছিল না। ফারজানা থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, আপনি কি তাহমিদকে কখনো প্রণব বা শুভ্রর কথা বলেছিলেন? আমি শুধু বলেছিলাম যে আমার জীবনে আগে ভালোবাসা ছিল, কিন্তু কারো নাম বলিনি। তাহমিদ কি বলেছিল? আমার অতীত নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। যাই হোক, আমার বিয়ে হয়ে গেল। শ্বশুরবাড়ির লোক বলতে তাহমিদ, ওর মা আর আমি, আর 2জন কাজের লোকও আছে। বিয়ের পর আমি বুঝতে পারলাম তাহমিদকে আমি বিয়ের আগে যতটা ভালো ভেবেছিলাম ও তার থেকেও বেশি ভালো। ও কিভাবে যেন আমার চাওয়াগুলো বুঝে নিত, আর আমার পছন্দগুলোও ও কিভাবে যেন বুঝে নিত। আমি সুখী হওয়ার জন্যে প্রাণপণে চেষ্টা করতাম। চেষ্টা করতেন মানে? আমি আসলে কি চাইতাম নিজেই বুঝতে পারতাম না। একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গিয়েছিল তো, তাই মাঝে মাঝে তাহমিদের ভালোবাসা খুব বিরক্ত লাগত। আচ্ছা, তারপর? তাহমিদ তাড়াতাড়ি বাচ্চা নিতে চাইল। আমিও রাজি হয়ে গেলাম। 1 মিনিট, আপনি কি শুভ্রর সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করেননি? না, তবে প্রথম দিকে ফেসবুকেও টাইমলাইন ঘুরে দেখতাম, কিন্তু তারপর আরও অ্যাকাউন্টটা খুঁজে পেলাম না। হয়তো আমাকে ব্লক করে দিয়েছিল। তারপর আমি কনসিভ করলাম। প্রেগনেন্সিতে শুরু থেকেই কমপ্লিকেশন ছিল। এই সময়টায় আমার শাশুড়ি আর তাহমিদ খুব খেয়াল রাখত। তাহমিদের জন্যে তখন আমার মনে সম্মান বাড়তে লাগল। আমার জীবনে আরও একবার সত্যিকারের ভালোবাসা এসেছিল। আমি মনে মনে ঠিক করলাম এবার আর আমি আমার ভালোবাসাকে নষ্ট হতে দেব না, বরং নিজের জীবন দিয়ে আগলে রাখব। আমার যখন 5 মাস চলছিল, তখন আমাকে শুভ্রর সেই বন্ধু একদিন ফোন করল। বলল আমার একটা চিঠি আছে। আমি আন্দাজ করতে পারলাম চিঠিটা কার হতে পারে। উত্তেজনায় আমার সারা শরীর কাঁপতে লাগল। আমি হাসানকে বললাম না যে আমার বিয়ে হয়ে গেছে। ড্রাইভারকে দিয়ে আমি চিঠিটা আনালাম। কাঁপা হাতে খুললাম। সেদিন যদি চিঠিটা না খুলতাম, তবে হয়তো আমার জীবনটা এরকম তছনছ হতো না। চিঠিতে গোটা গোটা অক্ষরে লেখা ছিল, আমি যদি সব কিছু ছেড়ে তোমার কাছে ফিরে আসি, তবে কি তুমি আমাকে আর একবার সুযোগ দেবে? আমি হাসানের সাথে কথা বলে জানতে পারলাম শুভ্রর কোনো সম্পর্ক ছিল না। ও আমাকেই ভালোবাসত, আমাকে শিক্ষা দেওয়ার জন্যে এরকম করেছিল। আমার তখন পাগল পাগল লাগছিল। আমি আবারও ভুল করলাম। আমি কেন শুভ্রর জন্য অপেক্ষা করলাম না? আমি দিন দিন অসুস্থ হয়ে গেলাম। সারা দিন কাঁদতাম আর সারা রাত না ঘুমিয়ে কাটাতাম। আমার কষ্ট দেখে তাহমিদ খুব কষ্ট পেত। বারবার আমাকে জিজ্ঞেস করত যে আমার কী হয়েছে, কিন্তু আমি কিচ্ছু বলতে পারতাম না। একদিন সাহস করে তাহমিদকে বলেই ফেললাম যে আমাকে ছেড়ে দিতে। তাহমিদ অপলোক চোখে আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে সেদিন আমি স্পষ্ট কষ্ট দেখতে পেলাম। আমি হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললাম, আমি ভালো নেই তাহমিদ, আমি ভালো থাকতে চাই। আমি তোমার সাথে ভালো থাকব না, আমি অন্য কারোর সাথে ভালো থাকব। প্লিজ আমাকে ছেড়ে দাও। তাহমিদ সেদিন বলেছিল, আর আমাদের বাচ্চা? আমি সেদিন বলেছিলাম, বাচ্চা তোমার কাছেই থাকবে, আমি কখনো দেখতে আসব না। তুমি ওকে বলে দিও আমি মরে গেছি। আমি শুভ্রর চিঠির জবাব দিইনি, ভেবেছিলাম বাচ্চা হওয়ার পর দেব। কিন্তু তখনই আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটল। আমি হঠাৎ স্বপ্নে দেখতে লাগলাম কেউ একজন আমাকে হাত ইশারা করে ডাকছে, কিন্তু আমি মুখ দেখতে পারছি না। এই স্বপ্ন প্রতি রাতেই আমি দেখতে লাগলাম। আমি ব্যাপারটাকে গুরুত্ব দিলাম না, কারণ প্রেগন্যান্সির সময় অনেক অদ্ভুত স্বপ্ন দেখে মেয়েরা। ছেলে হওয়ার 18 দিন আগে থেকে আমি আর এই স্বপ্নটা দেখতাম না। তখন আমি অন্য স্বপ্ন দেখতাম, যেটা ছিল ভীষণ ভয়ঙ্কর। আমি দেখতাম একটা রক্তাক্ত হাত আমাকে ইশারা করে ডাকছে। প্রায় রাতেই আমি ঘুম ভেঙে যেত, আর তখন আমি ঘামে ভিজে যেতাম। ওই স্বপ্নটায় আমি এত ভয় পেতাম যে আমি রাতে ঘুমোনো বন্ধ করে দিয়েছিলাম। দিন দিন আমার শরীর খারাপ হতে শুরু করলো। তা আমি ব্যস্ত হয়ে গেল আমার এই স্বপ্নের কথা শুনে। আমার শাশুড়িমা দোয়া পড়ে মাথায় ফু দিয়ে দিত, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। আমি প্রায় রাতেই জেগে থাকতাম, আর তাহমিদও আমার সাথে জেগে থাকত। একদিন সকালে হাসান আমাকে ফোন করে বলল তাড়াতাড়ি স্কোয়ার হসপিটালে আসতে। শুভ্র খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে, বাঁচার 5%-এরও কম সম্ভাবনা। আমি অজ্ঞান হয়ে গেলাম। এক প্রকার জমে মানুষে টানাটানি করে আমাকে বাঁচানো হলো। বাচ্চা সুস্থ থাকলেও আমি সুস্থ ছিলাম না। আমার কোনো সেন্সই ছিল না বললেই চলে। মাঝে জ্ঞান ফিরত কিছু সময়ের জন্যে, তারপর আবারও অজ্ঞান হয়ে যেতাম।
আমার জ্ঞান ফিরল 3 দিন পর। জ্ঞান ফেরার পর হাসান আমার সাথে দেখা করতে আসলো। আমি হাসানকে দেখে কেঁদে ফেললাম। হাসান আমাকে বলল, তুমি বললে না কেন যে তোমার বিয়ে হয়েছে? তুমি যদি চিঠির জবাব দিতে তাহলে হয়তো শুভ্র দেশেই আসতো না, আর এভাবে মুড়তেও হতো না। আমি তখনও কেঁদে যাচ্ছিলাম। হাসান বলল, শুভ্র বেঁচে ছিল 27 ঘন্টা। কথা বলার মতো অবস্থায় ছিল না, কিন্তু বারবার হাত ইশারা করে কিছু বোঝানোর চেষ্টা করছিল। হয়তো তোমাকে কিছু বলতে চাইছিল। আমি ক্লান্ত গলায় বললাম, প্লিজ, আমি আর শুনতে চাই না। বলল, রিশতা, শুভ্র 34-34 ডায়েরি আছে, তুমি কি সেগুলো দেখতে চাও? আমি তখন অসহায় গলায় বললাম, তুমি কি আমার বাচ্চাটাকে দেখেছ হাসান? ওর নিষ্পাপ মুখটা দেখে কি তোমার মনে হয় না যে আমার বেঁচে থাকার দরকার? আমি বাঁচতে চাই। আমি সুস্থ হয়ে বাসায় ফিরলাম। আমার ছেলের জন্যে সব ভুলে যেতে চেষ্টা করলাম। তাহমিদও খুব সাহায্য করছিল আমায়। হঠাৎ একদিন দুপুরবেলা আমি আবারও জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফেরার পর আমি কিচ্ছু চিনতে পারলাম না, না আমার ছেলে না তাহমিদকে। আগে সব কিছু ভুলে গেলাম, কিচ্ছু মনে করতে পারলাম না। ডক্টর বলল আমাকে আমার মতো থাকতে দিতে। তাহমিদ আমাকে একা ছেড়ে দিল। আমি 2 দিন পর আবার সব কিছু চিনতে পারলাম। এরপর থেকে প্রায়ই এরকম হতো। প্রায়ই আমি আগের জিনিস ভুলে যেতাম। দেখা যেত বাবুকে একবার খাওয়ানোর পর একটু পর আমারও খাওয়ানো শুরু করতাম। মেডিকেল সায়েন্সে এক ধরনের অসুখ আছে যার নাম ডিমেনশিয়া। মস্তিষ্কে নিউরনের পরিমাণ কমে গেলে ভুলে যাওয়া এই রোগ হয়। ডক্টরদের ধারণা আমারও সেটা হলো, তাই সেভাবেই চিকিৎসা চলছিল। কিন্তু আমার অবস্থার কোনো উন্নতি হলো না। এতক্ষণ ধরে ঋষিতার সব কথা মনোযোগ দিয়ে শুনলেন ফারজানা। আপনার গল্প বলার ধরন খুব ভালো ছিল রিশতা। আপনার কি মনে হয় আমি সুস্থ হব? আপনি যদি অসুস্থ হতেনই তবেই না সুস্থ হবার কথা আসতো। মানে হলো আপনার কোনো রোগ নেই ঋষিতা, আপনি শুধু অসুস্থ হওয়ার নাটক করে গেছেন। ঋষিতা চমকে উঠে ফারজানার দিকে তাকালো। ঋষিতা এসির মধ্যে বসে থেকেও সমানে ঘামছে। ফারজানা সেদিকে একবারও খেয়াল না করে খুব মনোযোগ দিয়ে কফি বানাচ্ছেন। ঋষিতার সামনে কফি রেখে ফারজানা একদম ঋষিতার মুখোমুখি বসেছে। ডক্টর ঋষিতা, আমি জানি আপনি আমার কাছ থেকে অনেক কিছু শোনার জন্য উদ্বিগ্ন হয়ে আছেন। এক এক করে সব বলবো। প্রথমেই বলি, আপনার সাথে দেখা করার আগে আমি প্রণবের সাথে দেখা করেছি। আপনার স্বামীর কাছে জানতে পারলাম সেদিন প্রণবের সাথে রেস্টুরেন্টে কথা বলার পর আপনি অসুস্থ হয়ে যান। তো সেখান থেকেই আমি প্রণবের সাথে কন্ট্যাক্ট করি। আপনার বলা প্রণবের অংশটুকু সত্যি সেটার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কারণ প্রণবও আমাকে এই সেম গল্প বলেছে। আমি শুধু শুধু আপনাকে কেন মিথ্যে কথা বলবো? প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু বলেছেন তার মধ্যে শুধু অসুস্থতার অংশটুকু মিথ্যে, বাকি সব সত্যি। ঋষিতা উত্তেজিত হয়ে বলল, আপনি কেন বারবার বলছেন যে আমার অসুস্থতা মিথ্যে? আমি কেন শুধু শুধু অসুস্থতার নাটক করব? আপনি শান্ত হয়ে বসুন আর ব্যাপারটা আমাকে ব্যাখ্যা করতে দিন। আপনি শুধু শুধু নাটক করছেন না, নাটক করার যথেষ্ট কারণ আপনার আছে। প্রথম থেকেই বলি, প্রণবকে দেখে আপনার পছন্দ হয়ে গেল, আপনি প্রণবের প্রেমেও পড়লেন, কিন্তু প্রণব আপনাকে তেমন পাত্তা দিল না, যেটা আপনার ইগোতে লাগল। তারপর থেকে আপনার টার্গেট ছিল প্রণবও যেন আপনার প্রেমে পড়ে, কিন্তু প্রণব আপনার প্রেমে পড়ল আর সেই সাথে আপনাকে ভালোবাসতেও শুরু করল। কিন্তু আপনি প্রণবকে ভালোবাসতেন না। হয়তো আপনি তখন ভালোবাসা কি সেটাই বুঝতেন না। যদি বুঝতেন, তবে প্রণব যখন বলেছিল সে তার বন্ধুদের ছাড়তে পারবে না, তখনই বুঝতেন যে এই ছেলেটার মানুষকে ভালোবাসার শক্তি প্রচণ্ড। আপনি চাইলেন প্রণবের সব অ্যাটেনশন শুধু আপনি হবেন, তাই বিভিন্ন ধরনের মেন্টাল প্রেশার দিতে শুরু করলেন। কিন্তু প্রণব ছিল তার সিদ্ধান্তে অনড়। অ্যাক্সিডেন্টলি প্রণবের পরিবার আপনার সম্পর্কে জেনে যায় আর তারা আপনাকে বিভিন্ন রকম থ্রেট দেয়। তার জন্যও আপনি প্রণবকে দায়ী করেন। প্রণবের সেখানেও কোনো দোষ ছিল না, আর ওর ফ্যামিলি যেটা করেছে সেটা অন্য যে কোনো ফ্যামিলিই করত, এমনকি আপনার ফ্যামিলিও এটাই করত। এরপর প্রণব আপনাকে বলল সে সম্পর্ক রাখতে চায় না, কারণ তার ফ্যামিলি চায় সে অন্য কাউকে বিয়ে করুক। এই কথাগুলো সে আপনাকে ভালোবেসে বলেছিল, বা বলা যায় আপনার ভালোর জন্য বলেছিল। আপনি খেয়াল করে দেখুন ঋষিতা, প্রণব কি বলেছিল? আমি আর এই সম্পর্কটা রাখতে চাই না, কারণ আমার ফ্যামিলি চায় আমি মিমকে বিয়ে করি, কারণ মিম খুব ভালো স্টুডেন্ট। ও জানত যে আপনি আর পরীক্ষা দিচ্ছেন না, তাই মিমের কথা বলে পড়াশোনার জন্য উস্কে দিচ্ছিল আপনাকে। কতটা ভালোবাসলে মানুষ নিজের কথা না ভেবে তার প্রিয়জনের কথা ভাবতে পারে? ওই সময় কিন্তু প্রণবের মানসিক অবস্থাও খুব একটা ভালো ছিল না, তাও ও আপনি পড়াশোনার কথা ভেবে দিনের পর দিন নিজেকে কষ্ট দিয়ে দূরে সরে থেকেছিল। বাহ,
এত ভালোবাসা ছিল যখন, তাহলে আমি ফ্যামিলি ছাড়া কিভাবে পড়াশোনা করছিলাম, কিভাবে টাকা পয়সার জোগাড় হচ্ছিল, সেই খোঁজ কেন নেয়নি? সেটার কারণ প্রণো জানত না যে আপনার ফুপু আপনাকে ভুল বুঝেছিল। এরপর শুভ্র নিঃস্বার্থভাবে এসে আপনার পাশে দাঁড়ায়। হয়তো প্রথম দিন থেকেই শুভ্র আপনাকে পছন্দ করত, কারণ আপনি বলেছেন ক্লাসে স্যার যখন আপনাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় তখন শুভ্রর চোখে কোনো মুগ্ধতা ছিল না। হয়তো আগে থেকেই আপনার খোঁজ খবর নিয়েছিল, তাই ওই ব্যাপারটা তাকে আর নতুন করে চমকে দেয়নি। প্রণবের সাথে সম্পর্ক যখন ভেঙে যাওয়ার পথে, তখনই শুভ্র আপনার জীবনে আসে। আপনার তখন প্রণবের শূন্য জায়গায় কাউকে বসানোর ছিল, তাই সেই জায়গায় শুভ্রকেও বসালেন। এরপর দেখলেন শুভ্র আপনাকে বিভিন্ন হেল্প করতে লাগল, যেটা আপনাকে খুব মুগ্ধ করল। আর শুভ্রর কাজের প্রতি কৃতজ্ঞতা জানানো ছাড়া আপনার আর কিছুই করার ছিল না। তাই ভাবলেন যে আপনি শুভ্রর আত্মীয় স্বজনহীন অন্ধকার জীবনে আলো হয়ে থাকবেন। আর তাছাড়া আপনি বুঝেও গিয়েছিলেন যে শুভ্র আপনাকে পছন্দ করে। আপনি আরও একটা কথা ভেবেছিলেন, শুভ্রর আপন বলতে কেউ নেই, আর আপনি যদি শুভ্রর জীবনে প্রবেশ করতে পারেন তবে আপনিই হবেন শুভ্রর জীবনের একমাত্র বেঁচে থাকার অবলম্বন। এর মধ্যেই আপনার জীবনে আবারও এসে গেল প্রণব। এবার আপনি ভাবলেন শুভ্র তো আছেই, আর এই সুযোগে প্রণবকে একটা শিক্ষা দেয়া যাক। সমস্যা হলো তখন যখন শুভ্র প্রণবের কথা জেনে গেল। আপনি ভয় পেয়ে গেলেন শুভ্রকে আড়ানোর, তাই প্রণবকে সব বলে দিলেন, কিন্তু শুভ্রকে বলার সাহস করতে পারলেন না। এরপর 4 বছর শুভ্র আপনার সাথেই ছিল, কিন্তু আপনি আপনার ভালোবাসার কথা শুভ্রকে বলেননি, কিন্তু আকার ইঙ্গিতে বোঝাতে চেষ্টা করেছেন। আপনার ইগোর কারণেও আপনি কখনো শুভ্রকে ভালোবাসার কথা বলেননি, আর শুভ্র বলেনি অভিমানের জন্য। ঋষিতা একটা কথাও না বলে চুপচাপ শুনতে লাগল ফারজানার কথা। শুভ্র যখন ক্যানাডা চলে যাবে বলল, তখন আপনার মাথা খারাপ হয়ে গেল। হয়তো আপনি শুভ্রর জন্য কিছুটা দুর্বল হয়ে গেছিলেন। আপনি শুভ্রকে সব বলে দিলেন। সব শুনে শুভ্র আপনাকে স্বাভাবিকভাবেই ভুল বুঝল। এরপর আপনি বহু চেষ্টা করলেন শুভ্রকে ফেরানোর, কিন্তু শুভ্র ফিরল না। শুভ্র চলে যাওয়ার পরও আপনি শুভ্রর প্রতি রাগ পুষে রাখলেন। আপনি একবারও ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন না। সবথেকে বেশি যে ব্যাপার আপনাকে কষ্ট দিয়েছে সেটা হলো শুভ্র অন্য আরেকটি মেয়েকে পছন্দ করে। সেই রাগেও আপনি শুভ্রর সাথে যোগাযোগ করার চেষ্টা করেননি, কিন্তু শুভ্রর অ্যাক্টিভিটি ঠিকই দেখতেন। এরপর শুভ্রর অ্যাক্টিভিটি দেখতে না পেয়েও আপনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না। শুভ্রর তো কোনো বিপদও হতে পারত, কিন্তু আপনার সে ব্যাপারে কোনো হেলদোল ছিল না। শুভ্র যখন টাকা না নিয়ে ভালো কাজে খরচ করতে বলল, তখন আপনি ওই কাজটা করলেন যেটা শুভ্র আপনার সাথে করেছিল। আপনিও কয়েকজনের ডাক্তারি পড়ার খরচ দিলেন। এই কাজটাও করলেন শুভ্রকে দেখানোর জন্যে, কারণ শুভ্র শুধু আপনার 2 বছরের পড়ার খরচ দিয়েছিল, আর আপনি তার থেকে বেশি দিলেন। এখানেও শুভ্রর সাথে আপনি প্রতিযোগিতা করলেন। শুভ্রর চেয়ে বেশি বেশি করে আপনি শুভ্রকে নিচু দেখাতে চাইলেন। ঋষিতা রেগে বলল, আপনি আপনার মন গড়া গল্প না বলে আমি যা জিজ্ঞেস করছি সেটা ক্লিয়ার করে বলেন। আমি মন গড়া কোনো গল্প বলছি না, সেটা আপনি খুব ভালো করে জানেন ঋষিতা। শুভ্র যাওয়ার পর আপনি নিজেকে ভালোভাবে গুছিয়ে নিলেন, কিন্তু আপনি মনে মনে ঠিকই শুভ্রর কাছে রিঙি হয়ে রইলেন। তাই আপনি সবাইকে শুভ্রর আবদার সম্পর্কে বললেন, কিন্তু শুভ্রর নামটা বললেন না। বিয়ে করা দরকার, তাই আপনি তাহমিদকে বিয়ে করলেন, কিন্তু তাহমিদকে ভালোবাসতে আপনি পারেননি। পরপর 2 বার সম্পর্কে হেরে গিয়ে পুরুষ মানুষের উপর বিশ্বাস হারিয়ে গেল, সে কারণেও আপনি তাহমিদকে ভালোবাসতে পারেননি। শুভ্রর চিঠি আসার পর আপনি দিশেহারা হয়ে গেলেন, কারণ আপনার মনে শুধুমাত্র শুভ্রর জন্যেই দুর্বলতা ছিল। আপনি মরিয়া হয়ে গেলেন শুভ্রর কাছে যাওয়ার জন্যে, কারণ আপনি সত্যিই শুভ্রকে একটা সেকেন্ড চান্স দিতে চাইলেন। তাহমিদকে আপনি বললেন, জানি না ঠিক কী কারণে তাহমিদ রাজিও হয়ে গেলেন। এই পর্যন্ত যা বললাম তা সব ঠিক আছে? ঋষিতা, আমি যা জানতে চাইছি তা বারবার কেন এড়িয়ে যাচ্ছেন? বলছি সব। এতক্ষণ তা বললাম তা তো আপনার জানা, কিন্তু এখন যা বলবো সেই কথাগুলো আপনার অজানা। শুভ্র আপনার জন্য অপেক্ষা করেছিল। ও চেয়েছিল যে ও দূরে গেলে আপনি ওর প্রতি সত্যিকারের ভালোবাসা বুঝতে পারবেন। ও ভেবেছিল হয়তো আপনি ওর জন্য অপেক্ষা করবেন। শুভ্রর 34টা ডায়েরি ছাড়াও আরও 2টো ডায়েরি ছিল, শুভ্রর সেই বন্ধুর কাছ থেকে জেনেছি। 2টো ডায়েরিতে শুধু আপনার সম্পর্কে সেই প্রথম দিন থেকে ক্যানাডা যাওয়ার দিন পর্যন্ত সবকিছু লেখা ছিল, আর বাকি 34টা ডায়েরিতে সব পৃষ্ঠা জুড়ে শুধু একটা শব্দই লেখা ছিল, ঋষিতা। ঋষিতা মুখ চেপে নিঃশব্দে কাঁদছে। প্রণো, তাহমিদ, শুভ্র 3জনই আপনাকে প্রচণ্ড রকম ভালোবাসত, কিন্তু আপনি একজনের ভালোবাসাও না বুঝতে পেরেছেন, না অনুভব করতে পেরেছেন। শুভ্রর কথা জানি না, তবে তাহমিদ আর প্রণবের চোখে আমি আপনার জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। আপনি যখন প্রণোকে বললেন যে আপনি শুভ্রকে ভালোবাসেন, তখন প্রণো কিন্তু কোনো ঝামেলা করেনি, কারণ ও চেয়েছিল আপনি ভালো থাকুন। আপনার ভালো থাকাটাই ছিল ওর কাছে বড় ব্যাপার। পুরো 4 মাস ও ডিপ্রেশনে ছিল, কিন্তু কখনো কি আপনার কাছে তার জন্য অভিযোগ করেছে?
তাহমিদও আপনাকে ভালোবাসে, তাতে কোনো সন্দেহ নেই। আপনি যখন বললেন আপনি তার সাথে ভালো নেই, অন্য কারো সাথে আপনি ভালো থাকবেন, তখন ও একবারের জন্যেও নিজের কথা, বাচ্চার কথা না ভেবে আপনার কথা ভেবেছে। ঋষিতা, মানুষ একটু ভালোবাসার জন্য কত হাহাকার করে, আর আপনি ৩ জন মানুষের পিওর ভালোবাসা পেয়েও সেটা বুঝতে পারেননি। হয়তো আপনি যে পরিবেশে বড় হয়েছেন সেখানে আপনি মানুষের সাথে মেশেননি, তাই হয়তো অনেক কিছুই জানেন না। আপনি সব জায়গায় শুধু নিজের দ্বারা অহংকার নিয়েছিলেন। একটু যদি ব্রেইন থেকে চিন্তা না করে মন থেকে ভাবতেন, তবে হয়তো বুঝতে পারতেন। ঋষিতা পাথরের মতো বসে আছে। এবার আসি আপনার অসুস্থতার ব্যাপার নিয়ে। শুভ্র চলে যাওয়ার পর আপনি প্রণবের ওপর প্রচণ্ড ক্ষেপে গেলেন। আপনার মনে হলো প্রণব যদি দ্বিতীয়বার ফিরে না আসত, তাহলে শুভ্র আপনাকে ছেড়ে যেত না। ঠিক তেমনই ভেবেছিলেন তাহমিদের ব্যাপারে। তাহমিদ আপনার জীবনে এসেছিলেন, সেজন্য আপনি তাহমিদের জীবনে জড়িয়ে যান। তাহমিদ যদি না আসত, তবে আপনি খুব সহজে শুভ্রর কাছে যেতে পারতেন। শুভ্রর চিঠির জবাব না পেয়ে আপনার জন্য দেশে এসে খুব খারাপভাবে মারা গেল। এই ব্যাপারটায় আপনি তাহমিদকে দোষী করলেন। বাচ্চার ব্যাপার যদি না থাকত, তবে আপনি হয়তো শুভ্রর কাছে চলে যেতে পারতেন। সবকিছু মিলিয়ে তাহমিদের ওপর আপনার অনেক রাগ, কিন্তু তাহমিদ ঠান্ডা স্বভাবের, তাই আপনি ঠিকঠাকভাবে রাগ দেখাতে পারতেন না, তাই তাহমিদকে কষ্ট দেওয়ার অভিনব পন্থা অবলম্বন করলেন। আপনি যখন অসুস্থ থাকার নাটক করেন, তখন তাহমিদ পাগলের মতো হয়ে যায়, যেটা দেখে আপনি মজা পান। আর সেই সাথে ছেলেকে কষ্ট দিতেও আপনি আনন্দ পান, কারণ ছেলেটা তাহমিদের প্রাণ। ঋষিটা চোখ তুলে তাকালো, তারপর জিজ্ঞেস করল, আপনি কিভাবে বুঝলেন আমার অসুখটা নাটক? পুরো গল্পটা বলার সময় আপনি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছিলেন। অসুস্থতার কথা বলার সময় আপনার চোখ ছিল দেয়ালের দিকে, আর আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও অস্বাভাবিকতা ছিল, তাই আন্দাজে ঢিল ছড়ে দিয়েছিলাম। তারপর আপনার রিয়াকশন দেখে বাকিটা বুঝেছিলাম। মস্তিষ্কে নিউরনের পরিমাণ কমে গেলে যে ভুলে যাওয়া রোগটা হয়, সেটার সাময়িক ভুলে যাওয়া রোগ, আর তাও হঠাৎ হঠাৎ। আর একটা ব্যাপার লক্ষণীয় ছিল, আপনার মতে জ্ঞান হারানোর পর আপনি কিছু মনে রাখতে পারেন না, অথচ জ্ঞান হারানোর পরের ঘটনাগুলো আপনি খুব সুন্দর করে বর্ণনা করলেন। আর আমার স্বপ্নের ব্যাপারটা, সুখর চিঠি পাওয়ার পর আপনি সবসময় শুভ্রর কথা ভাবতেন। হঠাৎ একদিন স্বপ্নটা দেখে আপনার মনে হলো হাতটা শুভ্রর, শুভ্র তার কাছে আপনাকে ডাকছে। আর পরের স্বপ্নটার সঠিক বা যৌক্তিক কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, তবে হতে পারে প্রেগন্যান্সির সময় মেয়েদের নেগেটিভ থিঙ্কিং বেশি থাকে, তাই সচেতন মনে আপনি শুভ্রর ভালোটা ভাবলেও অবচেতন মনে হয়তো খারাপ কিছু ভেবেছিলেন, আর সেটা হয়তো সত্যি ঘটে গেছে। ঋষিতা চুপ করে আছে। ফরজানা আবারও বলল, ঋষিতা, আপনার ছেলেটা তো নিষ্পাপ, ওর তো কোনো দোষ নেই, ওকে কেন শাস্তি দিচ্ছেন? ঋষিতা সে কথার জবাব না দিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, ফরদিন কার ছেলে? অনাথ আশ্রম থেকে এনেছিলেন? না, ফরদিন আমার আপার ছেলে। আপনিও তো আপনার স্বামীকে ঠকাচ্ছেন। অন্যের ছেলেকে নিজের বলে চালিয়ে দিচ্ছেন, সেটা ঠকানো না? আপনার স্বামী যে ছেলেকে জান দিয়ে ভালোবাসছে, সেটা অন্যের ছেলে, সেটা আপনি জেনেও তাকে জানাচ্ছেন না। এটা কি প্রতারণা নয়? একটা মিথ্যের জন্য যদি কোনো এতিম বাচ্চার ভালো হয়, তবে সেটা অন্যায় নয় ঋষিতা। আমি অন্যায়ের কথা বলছি না, আমি ঠকানোর কথা বলছি। হ্যাঁ, আমি ঠকাচ্ছি। আমি বলতে পারতাম ওই ছেলে ওর নয়, কিন্তু আমার বলতে ইচ্ছে হয়নি, কারণ আমিও চাচ্ছিলাম যে ও ঠকুক। নিজে ৩ ছেলেমেয়ে থেকে ৩ গুণ বেশি ভালোবাসে ফরদিনকে। যেদিন জানবে যে ফরদিন ওর ছেলে নয়, সেদিন এই কেমন লাগে সেটা দেখার জন্য অপেক্ষা করছি। তাহলে বুঝলেন তো ঠকতে কেমন লাগে? ফরজানা চুপ করে থাকল। ঋষিতা আবারও বলল, আপনার সব কথাই ঠিক, কিন্তু একটা কথা ঠিক নয়। শুভ্রর জন্য আমার শুধু দুর্বলতা নয়, ভালোবাসাও ছিল, কিন্তু সেটা আমি অনুভব করতে পেরেছি ও মরে যাবার পর। প্রণও একটা মেয়ে আছে, ওর নাম কি জানো? ঋষিতা। ঋষিতা করুণ চোখে তাকিয়ে রইল। ঋষিতা ফরজানার দিকে তাকিয়ে বলল, শুভ্রর বন্ধু হাসানকে কিভাবে পেলেন? এখানে আসার ৩ মাস আগে থেকেই আমি আপনাকে নিয়ে স্টাডি করেছি। বাহ, এটা নিশ্চয়ই তাহমিদের কাজ। না, তাহমিদ জানত না। ডক্টর কামাল হোসেনের উদ্যোগে সবকিছু হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার কি আমাকে আর কিছু বলার আছে? একটা উপদেশ দিতে চাই শুধু। বলে ফেলুন। মা হওয়া খুব কঠিন কাজ। শুধু জন্ম দিলেই যেমন মা হওয়া যায় না, তেমনি জন্ম না দিয়েও কিন্তু অনেকে কিন্তু খুব ভালো মাও হয়। আপনি নিজের সন্তানকে কষ্ট দিয়েন না, তাহলে বড় হয়েও জীবনটাও আপনার মতো হয়ে যেতে পারে। খুব ভালো মা হয়ে সবাইকে দেখিয়ে দিন, ঠিক যেমনটি দেখিয়েছিলেন মেডিকেল কলেজের টপ হয়ে। খুব বেশি কঠিন হয়তো নয়। ঋষিতা কোনো কথা বলল না। জানেন ঋষিতা, ছোট থেকেই আমার সব ব্যাপারে কৌতূহল ছিল। আমি দেখতাম আপা একদম মা বাবার মতো। মায়ের যেরকম স্বভাব, আবারও সেরকম স্বভাব, আবার বাবার মতো চেহারা। কিন্তু আমার সাথে না চেহারার মিল, না কোনো আচরণের মিল। আমার মনে হলো আমি বাবা মায়ের মেয়ে না, তাই অন্যের মেয়েকে কেউ নিজের মেয়ের মতো ভালোবাসবে। অনেক বছর পর কলেজে পড়ার সময় জানলাম যে আমি আমার বাবার বন্ধুর মেয়ে।
অথচ দেখুন আমার বাবা মা কখনো সেটা বুঝতেই দেয়নি। ঋষিতা দরজা পর্যন্ত এগিয়ে যেতেই ফারজানা বলল, ঋষিতা, আপনি তাহমিদকে এত ঘৃণা কেন করেন? এই প্রশ্নের উত্তর আপনি নিজে বের করুন, তবে উত্তর জানার পর আমার সম্পর্কে আপনার অন্য ধারণা হতে পারে। আর একটা কথা ঋষিতা, শুভ্রর খুব আফসোস ছিল আপনার ওই একজন সঙ্গী ছিল বাক্যটি নিয়ে। ও চাইতো আপনি বলেন প্রিয়জন সঙ্গে ছিল। ঋষিতা আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে গেল। সকাল 9:30টায় প্রণো আর তাহমিদ দুজনকে একসাথে ডেকেছে ফারজানা। প্রণো আর তাহমিদ দুজনেই বসে আছে ফারজানার ড্রয়িং রুমে। দুজনের মধ্যেই চাপা এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তাহমিদ একটু পরপর ঘড়ির দিকে তাকাচ্ছে। আমি জানি তাহমিদ আপনার সময় নষ্ট হচ্ছে, কিন্তু আমার যে কিছু করার নেই। তাহমিদ জোর করে একটু হেসে বলল, না ঠিক আছে, আপনি যা বলবেন বলুন। আজ তো আমি বলবো না, আপনি বলবেন আর আমি শুনব। আমি কি বলবো? আপনার কথা বলেন, শুভ্রর কথাও বলতে পারেন। তাহমিদ শুকনো গলায় বলল, আমি শুভ্রর কথা কিভাবে বলবো? শুভ্রর ব্যাপারে তো আমি কিছু জানিই না। ফারজানা কঠিন গলায় বলল, একদম মিথ্যে বলবেন না। আপনি ম্যানেজমেন্ট ডিপ্লোমা করতে কানাডা গিয়েছিলেন, সেই তথ্য আমার কাছে আছে। প্রণব শুধু দুজনের মুখের অভিব্যক্তি দেখছে। তাহমিদ সামনে রাখা গ্লাস থেকে পানি খেয়ে কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে তারপর বলল, ক্যানাডায় আমি আর শুভ্র পাশাপাশি বিল্ডিংয়ে থাকতাম। আমিও যেরকম চুপচাপ স্বভাবের ছিলাম, শুভ্রকেও সেরকম চুপচাপ মনে হয়েছিল। আমি সবসময় দেখতাম ও বারান্দায় বসে ডায়েরি লিখত। আমি ভেবেছিলাম হয়তো কোনো লেখক হবে। হয়তো একদিন নিচে গিয়ে আলাপ করলাম শুভ্রর সাথে। জানতে পারলাম এমবিএ করে আপাতত কিছু করছে না, বেকার বসে আছে, তাই ডায়েরি লিখছে। ও নিজে থেকে কোনো কথা বলতো না। আমি যা জিজ্ঞেস করতাম তার উত্তর দিত শুধু। দিন দিন ওর ডায়েরির প্রতি আমার আগ্রহ বাড়তে লাগলো। তাই একদিন সাহস করে জিজ্ঞেস করলাম কি আছে। যতগুলো ডায়েরি দেখিয়েছিল সবগুলোতে শুধু ঋষিতার নাম লেখা ছিল। আমি ঋষিতার সম্পর্কে জানতে চাইলাম। শুভ্র খুব আগ্রহ নিয়ে ঋষিতার কথা বলত। এভাবে কয়েক মাস আমি শুধু ঋষিতার কথা শুনেই ওর প্রেমে পড়ে গেলাম। অনেক অনুরোধ করে ঋষিতার একটা ছবি শুভ্রর কাছ থেকে দেখলাম। এরপর যেন আমার ঘুম হারাম হয়ে গেল। আমি কিছু ভাবতে পারছিলাম না। বারবার শুধু ছবির মুখটা আমার সামনে ভেসে উঠত। আমি দেশে এসে লুকিয়ে একদিন ঋষিতাকে দেখলাম। তারপর আমার মধ্যে শয়তান ভর করল। আমি জানতাম শুভ্র খুব ভালোবাসে ঋষিতাকে, আর এটাও জানতাম শুভ্র খুব শীঘ্রই ফিরে আসবে। তারপরও ঋষিতাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠলাম। ঋষিতা যেদিন আমাকে জানালো যে ও আমার সাথে থাকতে চায় না, সেদিন আমি খুব ভয় পেলাম। শুভ্র চলে এলে তো আমি ঋষিতার কাছে খারাপ হয়ে যাব। তাই আপনি শুভ্রকে ঠান্ডা মাথায় খুন করলেন? হ্যাঁ। প্রণব বিস্মিত হয়ে তাকিয়ে আছে তাহমিদের দিকে। আমি জানতাম শুভ্র ফিরলে কিছুতেই ঋষিতাকে আটকাতে পারতাম না, তাই শুভ্রর ফেরাটা বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে পুলিশকে বলে দিতে পারেন। পুলিশে দেয়ার হলে ঋষিতাই দিত তাহমিদ। তাহমিদ চমকে উঠে জিজ্ঞেস করল, ঋষিতা জানে? শুভ্রর চিঠি পাওয়ার মাস দুয়েক পর হয়তো আপনার ক্যানাডা থাকার খবর ঋষিতা জানতে পারে। দুয়ে দুয়ে চার মেলাতে বেশি সময় লাগল না। এরপর থেকে ওর মনে ভয় ঢুকে যায় যে আপনি শুভ্রর ক্ষতি করতে পারেন। তার মধ্যে ছিল এই দুঃস্বপ্নটা। ঋষিতা ভেবেই নিয়েছিল যে শুভ্রই ক্ষতি হবে, আর সেটা আপনার দ্বারা, কিন্তু ভাবেনি যে মেরে ফেলবেন। তাহমিদ ফ্লোরে বসে পারে, নিজের মাথার চুল ছিঁড়ছে। তাহমিদ যাওয়ার পরও প্রণবের বিস্ময় কাটছে না। ফারজানা বলল, এক একজনের চিন্তা ভাবনা যেমন আলাদা, তেমন ভালোবাসাও আলাদা, তাই না? ঋষিতা কি কখনো সুস্থ হবে? এরপর যদি আবার কখনো ভুল করে আপনার ঋষিতার সাথে দেখা হয়ে যায়, তবে ঋষিতা সেদিন দৌড়ে এসে আপনাকে বলবে কি জানেন? বলবে, তোমার মতো হেরে চিনতে যদি সেদিন ভুল না করতাম, তবে জীবনটা যে অন্যরকম সেটা অনেক আগেই বুঝতাম। প্রণব এক দৃষ্টিতে দেয়ালের পেন্টিংগুলো দেখছে, আর ফারজানা মুগ্ধ হয়ে প্রণবের চোখের জল দেখছে, আর মনে মনে বলছে, তুমি কত ভাগ্যবতী ঋষিতা। মানুষ এক জীবনে একজনের ভালোবাসাই পায় না, আর তুমি সেখানে 3 জনের ভালোবাসা পেয়েছ।